কিছুদিন আগে তুমি একটা ক্লায়েন্ট ভিজিটে গেছিলে, যেখানে যাওয়ার পর এমন কিছু তুমি দেখো যেগুলো তোমার জন্য পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো। সেই ঘটনাটা তো আমার পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট বহুত ফেলেছে। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স এরকম কিছুর মধ্যে। আমি যে ঘটনাটা বলছি সেটা কিন্তু ১ মাস আগের। আমি ডেট মনে আছে আমার 15th জুন। উনারা অনেক দিন ধরে ফোন করে বলছে, আমার স্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ, প্রায় ১.৫ মাস হতে চললো। তবে স্ত্রীর মধ্যে অনেক অদ্ভুত জিনিস আমি দেখতে পেয়েছি। আমি যখন বাড়িটাতে ঢুকেছি, অ্যাটমসফিয়ারটাই না খুব অদ্ভুত। বড় বাড়ি, কিন্তু বুনিদি বাড়ি, কিন্তু আলো এসে পৌঁছাচ্ছে না সূর্যের। উনি ওনাকে বলছে তোকে দেখে নেবো তারা তোকে দেখে নেবো উনি সামনে দিয়ে যাচ্ছে। আমার স্ত্রীকে আমি একদিন রাতে দেখেছি সাইড দিয়ে আমি গোল গোল করে ঘুরে বেড়াতে। উনি এখন আমিষ ছাড়া খেতে পাচ্ছেন না। আমাদেরকে আগে কিছু খাওয়াও, আমরা না খেলে বলতে পারবো না আমরা কিছু খাইনি। বলে কি খাবে? বললো কাঁচা মাছ। ৩ টুকরো কাঁচা মাছ ছিল। তুমি বিশ্বাস করবে না, সত্যি খেয়েছেন না। ওই বাংলা সাল, ওই বাংলা মাস। উনার ৮ নাম্বার ঘরে স্যাটার্ন, কেতু, মুন বসে আছে। কি হয় তিনটে প্ল্যানেট একসাথে থাকলে? পিশাচ যোগ থাকে এটাতে। এই পিশাচ যোগে অনেক কিছু হতে পারে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা শুধুমাত্র আপনাদের ভয় পাওয়াবে না, উল্টে ভাবতে বাধ্য করবে, সত্যিই কি বাস্তবে এমনটাও হওয়া সম্ভব। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার আলিশা দাম। ভয়ানক একটা কেস যেমন আজকের পডকাস্টে সে আমাদের সামনে তুলে ধরেছে, তেমনই এই এপিসোডে থাকছে ভীষণ ইনসাইটফুল অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশন, যা শুনলে হয়তো আপনার জীবনটাও কিছুটা হলেও বদলে যেতে পারে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর অ্যাস্ট্রোলজিক্যাল পডকাস্ট নিয়ে। হ্যালো আলিশা, ওয়েলকাম টু গল্পওয়ালা। হাই, কেমন আছো তুমি? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার সেকেন্ড টাইম আমাকে এখান থেকে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, আর সেকেন্ড টাইম তুমি আজকে গল্পওয়ালাতে এসেছো। আজকের পডকাস্টে যে ঘটনা আমরা শুনবো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু অন্য রকম। তার কারণ এই পডকাস্টটা নিয়ে যখন তোমার সাথে আমার কথা হয়েছিল, ওভার দ্য ফোন কথা হচ্ছিল, তুমি আমাকে বলেছিলে যে কিছুদিন আগে তুমি একটা ক্লায়েন্ট ভিজিটে গেছিলে এবং যেখানে যাওয়ার পর এমন কিছু তুমি দেখো এবং এমন কিছু ঘটনা তোমার সাথে ঘটে যেগুলো তোমার জন্য পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, এবং যেই ঘটনার পর তোমার স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের লাইফ কিছুটা হলেও এফেক্টেড হয়েছে, এবং তোমার লাইফেও অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তারপর কয়েকটা দিন তুমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছিলে, ইফ আই এম নট রং। তো সেই ঘটনাটা অবশ্যই শুনবো, তবে তার আগে আমায় বলো, আজকে সেকেন্ড টাইম তুমি এসেছো, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি জানতাম তুমি আমাকে এই কোয়েশ্চেনটা করবে, তাই আমিও আগেই তোমাকে এই কোয়েশ্চেন করলাম। ওকে, তো কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো। আম, যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা তো আমার পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট বহুত ফেলেছে। মানে একটা প্রভাব যেটা থাকে না, প্রভাব ফেলেছে। আমি এই ঘটনার সম্মুখীন হওয়ার জন্য বাড়িতে বকা খেয়েছি। সবথেকে বেশি বকা খেয়েছি আমার মায়ের কাছে। কারণ কি, যে ঘটনাটা আমি এখন বলবো, এটা
আমার প্রথম এক্সপিরিয়েন্স এরকম কিছুর মধ্যে, মানে এরকম একটা সিচুয়েশনে যাওয়ার একটা প্রথম এক্সপিরিয়েন্স আমার আনএক্সপেক্টেড ছিল। একটা ক্লায়েন্ট ভিজিট ছিল না, একটা ফ্যামিলি ভিজিট ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা। আমি যে ঘটনাটা বলছি সেটা কিন্তু 1 মাস আগের। আমি ডেট মনে আছে আমার 15th জুন। আমি যদি খুব ভুল না হই 14th জুনে এরকম অমাবস্যা কিছু একটা ছিল। কখন ছিল সেটা আমার ঠিক খেয়াল নেই। তো 15th জুন বোধহয় সোমবার ছিল, ইফ আই এম নট রং, সোমবার ছিল। আর সোমবার দিন সকালবেলাতে আমার ক্লাস নেওয়ার ছিল। দেন আমার মানে ওনারা অনেক দিন ধরে ফোন করে বলছে যে ম্যাম আপনার সাথে কথা বলতে চাই, আপনি যদি একটু মানে আমাদের বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়, কারণ কি আমার ছেলে তো ছোট আর আমার মায়ের শরীর খুব অসুস্থ যাচ্ছে। আচ্ছা, এটা কি যিনি ক্লায়েন্ট সে বলছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যিনি ক্লায়েন্ট উনি আমাকে বলছেন। এবার আমি তখন বললাম, দেখুন আমি তো চট করে কারোর বাড়িতে যাই না এভাবে, আপনি আমার চেম্বার ভিজিট করতে পারেন, আসতে পারেন। তখন উনি বললো, না ম্যাম একটুখানি অনেকটাই সমস্যায় আছি আমরা, মায়ের শরীর দিন দিন খুব অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা অনেক ডক্টর দেখিয়েছি, ঠিক হচ্ছে না, আপনি কি বলতে পারবেন ওনার কী ধরনের অসুস্থতা আছে, কারণ কি আপনি তো চার্ট দেখে বলতে পারেন। আমি বললাম ঠিক আছে। যখন 3-4 জন মানে ওনারা ফ্যামিলিতে সবাই কনসালটেশন নেবে এরকম আমাকে বলেছিল। তো আমি বাড়িতে ওরকমভাবেই বলেছিলাম যে আমি সকালবেলাতে একদম স্নান টান করে সেভাবেই আমি বেরোবো। 7:30টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো আমার কিছুক্ষণ ক্লাস থাকে। আচ্ছা, ওনাদের বাড়িটা কোথায় ছিল? ওনাদের বাড়িটা আমাদের চাকদাতে, কিন্তু অনেক ভেতরে গঙ্গার দিকে। আচ্ছা। ঠিক আছে? আর আমাদের চাকদাতে গঙ্গার যে দিকে, ওই দিকটা না গ্রাম, মানে অনেকটাই গ্রাম আসলেই, মানে ওটা ভেতরে না গ্রাম, ওই বুড়িগঙ্গা নদী যে বলে ওখানে ওইটা আছে। এইবার তো আমার কাছেও জায়গাটা আমি চাকদাতে থাকলেও আননোন প্লেসই, কারণ কি আমি ওখানে কোনোদিন ওভাবে যাইনি। আর আমাকে আমার বাবা মা সবসময় বলে যে তুই যে জায়গাটা চিনিস না ওভাবে তুই একা যাবি কেন। এবার আমি তো অ্যাস্ট্রোলজিক্যাল ক্লায়েন্ট ভিজিটে তো আমার বাবা মাকে নিয়ে যেতে পারবো না, কাউকে তো সাথে নিয়ে যেতে পারবো না। আর আমি কনসা জানি যে আমার সাথে ওখানে ওই রকম কিছু একটা আনএক্সপেক্টেড হবে যেটা আমার ধারণারও বাইরে। আমি গেছি, আমার ক্লাস শেষ হয়েছে, আমি সেভাবেই বাড়ি থেকে রেডি ফেডি হয়ে বেরিয়েছি। এবার যে বাড়িতে, সে বাড়িতে গেছি। প্রথম কথা, আমি যখন বাড়িটাতে ঢুকেছি, বাড়িটার অ্যাটমসফিয়ারটাই না খুব অদ্ভুত। কিরকম? বড় বাড়ি, বনেদি বাড়ি, কিন্তু থাকে না যে বড় বাড়ি কিন্তু বনেদি বাড়ি, কিন্তু আলো এসে পৌঁছাচ্ছে না সূর্যের, বা একটা কীরকম ড্যাম্প ওয়েদারে যেরকম হয়ে যায় না বাড়ি ঘর, অ্যাটমসফিয়ারটা অত্যন্ত খারাপ বলবো নাকি অদ্ভুত বলবো, খারাপ তো ভাবে বলা যায় কোল্ড না। অ্যান্ড শ্যাটার্ড। হ্যাঁ, প্রচণ্ড রকমের। আর সবথেকে বড় কথা, তবে হ্যাঁ, ওনাদের বাড়ির ডান হাতে বটগাছের ছোট্ট করে মন্দির, আচ্ছা। মা মনসার, হ্যাঁ মন্দির। তো মন্দির, কিন্তু মন্দিরটাও না থাকে না ঊর্জা নেই মন্দিরের মধ্যেখানে একটা নেই। আর অনেক সময় তো হয় কি আমাদের না ভ্রম হয় যে আমি হয়তো ভুল ভাবছি, আমারই হয়তো কোথাও না কোথাও হয়তো আমি বেশি ওভার থিঙ্ক করছি, এরকম হয়। তো আমি ঢুকলাম আর ওনার বাড়িতে যাওয়ার আগে না আমার কিন্তু বহুত বাধা এসছে মানে ওনার এখানে যাওয়ার কথা আমার আরও 1 মাস আগে থেকে। আচ্ছা। ওইটা এগোতে 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 মানে মানে সরি পিছোতে হবে, মানে এগিয়েছে তো ডেট আর কি, করতে 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 সেদিন সময় পেয়েছি। তো সেদিনকার গেছি, কারণ কি এতবার করে বলছেন উনি, যখন বললেন যে ম্যাম আপনি যদি একটুখানি বলতে পারেন কি অসুখ বিসুখ হয়েছে, কারণ কি মা না খুব রোগা হয়ে যাচ্ছে দিন দিন। মেডিকেল রিপোর্টে কিছু ধরা পড়েনি? না, উনি সুস্থ, ওনাকে তো দেখাচ্ছে যে সুস্থ, উনি একদম প্রপার সুস্থ আছেন, ডক্টর রোগ ধরতে পারছে না। এবার আমি কিন্তু ওনাকে ফোনে বললাম, দেখুন ডক্টর, আমি একটা কথা সবসময় বলি, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করলেও ক্লায়েন্ট দেখলেও আমি তাদেরকে বলি কোনো কিছু অন্ধের মতন বিশ্বাস করবেন না, যেখানে রোগ ব্যাধি ডক্টরই দেখবে, কিন্তু ওই যে তার ঊর্ধ্বেও কিছু থাকে। এবার উনি বলছে যে কিছু একটা সমস্যা হচ্ছে, আমরা ধরতে পারছি না। এটা ওনার ছেলে কিন্তু বলছে আমাকে। আমি বললাম ঠিক আছে, যদি এরকম কোনো ইস্যু হয়, অনেক সময়তে কি হয় মানসিক কোনো সমস্যা থাকলেও না নর্মাল কোনো ডক্টর দেখা যাবে যে নর্মাল কি মানে বড় কোনো ডক্টরও আর কি
হতেই পারে রোগটা আইডেন্টিফাই করতে পেরে উঠলেন না। আমরা কেউই তো সবার উপরে আর কি ভগবান না, সবার উপরে তো উপরওয়ালা। আমরা তো আমাদের হাতে তো তেমনভাবে কিছু নেই। তো উপরওয়ালা যা চাইবেন উপরওয়ালা চেয়েছেন দেখেই কিন্তু আমি সেদিনকে ওখানে গেছি। এবার এক এক করে ফার্স্টে ওনার ছেলের যেটা হয় কুষ্টি টুষ্টি বার করে আর কি সমস্তটা রিপোর্ট করলাম যে এরকম এরকম ব্যাপার। তারপরে ওনার ওয়াইফ তখন আমার জন্য চা বানাতে গেছেন। আমি বললাম যে চাটা কিছু লাগবে না, তবু চা বানাতে গেছেন, যেটা হয় সৌজন্যতা বোধে। যে লোকটির কথা আমি বলছি সেই লোকটি এবং সেই লোকটির বাবা তখন আমার সাথে কথা বলছেন, আর ওই বাচ্চা ছেলেটি পাশেই ওখানে দাঁড়ানো আছে। এইবারে বাচ্চা ছেলেটা কি মানে ক্লায়েন্টের ছেলে? হ্যাঁ, ক্লায়েন্টের ছেলে, মানে যিনি আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন। ওনার ফ্যামিলিতে টোটাল কজন মেম্বার দাঁড়াচ্ছে? 5 জন। উনি, ওনার মা বাবা আর ওনার স্ত্রী আর ওনার ছেলে, হ্যাঁ 5 জনই তো দাঁড়াচ্ছে, হ্যাঁ 5 জন। তো আমাকে এমনই বলা হয়েছিল যে এবার আমাকে বলা হয়েছিল যে ওনার ফ্যামিলিতে সবাই কনসালটেশন নেবে। আমি ওনার বাবা মাকে ধরিনি। কেন ধরিনি? কারণ কি যেটা হয়, আমি যেটা ফেস করেছি যে যারা খুব বয়স্ক হয় না, মানে ওনাদের ডেট অফ বার্থ আর টাইমটা তো থাকে না সঠিকভাবে, তো ওনারা হাত দেখানো বা কিছু এর উপরে চলে যান। তো আমি ভেবেছি ওনারা 3 জনই নেবেন। তো ওনারা 3 জন কনসালটেশন নিয়েছেন। উনি, ওনার বাচ্চা ছেলে আর ওনার বউয়েরটা আমি তখন, মানে ওনার যে স্ত্রী, আমি তখন দেখছিলাম। তখন যখন ওনার স্ত্রীরটা দেখা শেষ হলো, আমি বললাম হ্যাঁ এবার বলুন আপনার মায়ের কি ইস্যু। কারণ কি কিছু কিছু সময় না আমরা প্র্যাকটিস করতে করতে একটা জিনিস বুঝতে পারি যে যদি বলে যে এই ধরনের কোনো সমস্যা, মানসিক বা শারীরিক সমস্যা হচ্ছে, আমরা মানে যদি খুব ভালো আর কি ক্যালকুলেশন হয়ে থাকে বা প্র্যাকটিস যদি হয়ে থাকে, তাহলে ধরা যায় কোনো কিছুর প্রভাবে এরকম হচ্ছে কি না। এবার আমাকে ডিটেলসে ওনার হাজবেন্ড কিন্তু, মানে আমি কিন্তু এবার ওনার মা আর বাবার কথা বলছি, ঠিক আছে? ক্লায়েন্টের যে মা, তার কথা আর তার বাবার কথা বলছি। তো তার বাবা আর কি বলছেন যে আমার স্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ, প্রায় 1.5 মাস হতে চললো। তবে স্ত্রীর মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আমি দেখতে পেয়েছি। ওনার বোধহয় মাথার সমস্যা হয়েছে। উনি নিজেই বলছে আমার স্ত্রীর বোধহয় মানসিক কোনো সমস্যা আসছে। কারণ কি আমার স্ত্রী তো প্রচুর মানুষের ভালো করতো। আমি বললাম ভালো করতো বলতে কী ধরনের ভালো করতো? আসলে আমার স্ত্রী তো ঝাড়াতো। আরে আমি বলছি তোমায়, বুঝতে দেখবে পেরেছি। ওই যে মন্দির টন্দিরে অনেকের যার যেটাতে বিশ্বাস যায় না, ওই বাতের ব্যথা হলো বা কোনো ব্যথা হলো ঝাড়িয়ে দিল, বা নাকি ওই ভরে পড়ে বা এই জিনিসগুলো খুব একটা টোটকার সাহায্যে। হ্যাঁ, এই জিনিসগুলো না খুব একটা দেখার অভ্যেস আমাদের নেই। আমার নেই, আমি একদম সত্যি বলছি। আমি বললাম আচ্ছা। তো আমি বললাম তাহলে উনার এরকম, আমি তখনও ভাবছি যে তাহলে উনার কোনো একটা বার্ধক্যজনিত কারণে শরীর টরীর খারাপই হয়তো হয়েছে। আর বার্ধক্যজনিত রোগ দেখবে ওভাবে ধরাও তো যায় না। বার্ধক্যজনিত কারণ কি ধরা যেতে পারে? আমি বললাম আচ্ছা। তো এখন কি বলছে, না আমার স্ত্রীর যে আচরণ না ঠিকঠাক নেই। কিরকম ঠিকঠাক নেই? আমি তো বুঝতে পারছি না। কারণ কি আমাকে তো একটু ওনার স্ত্রী কি তখন তোমার সামনে ছিলেন? না, ওনার স্ত্রী আমার সামনে কিন্তু তখনও ছিলেন না। আচ্ছা। আর আমি খুব অদ্ভুতভাবে, আমি কিন্তু সবসময় হ্যাঁ, কনসালটেশন অনেক রকমের হয়। সামনে এসে কনসালটেশন নেওয়া আর অনলাইন কনসালটেশন নেওয়া। তো অনলাইন কনসালটেশনে আমাদের ক্লায়েন্টকে দেখতে লাগে না। আমাদের শুধু ডেট অফ বার্থ, টাইম এগুলো লাগে। তো আমি কিন্তু একবারের জন্য বলিও নি যে আপনার স্ত্রীকে নিয়ে আসুন। কারণ কি ডাক্তার যেখানে ওনাকে দেখে রোগ বলতে পারছে না, আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে ওনাকে দেখে রোগ কী করে বলবো? এটা তো পসিবল না। তো আমি বললাম যে আপনার স্ত্রীর কী ধরনের সমস্যা? উনি যে বলছে আচার আচরণের সমস্যা, কী ধরনের আচার আচরণের সমস্যা? না মানে আমার স্ত্রী না আগে তো নিরামিষ খেত, উনি এখন আমিষ ছাড়া খেতে পাচ্ছে না। আমিষ ছাড়া খেতে পাচ্ছে না, এটা তো কোনো আমিষ খাচ্ছে, কিন্তু উনি খাচ্ছে না এমন নয়, কিন্তু খাওয়া দাওয়া উনি বন্ধ করেননি, কিন্তু উনি শুকিয়ে যাচ্ছেন। তখন গিয়ে আমার না মাইন্ডটা ফট করে না, দেখবে কোনো কিছু একটা ধাক্কা খাওয়ার মতন একটা পরিস্থিতি হয় না, যে ফট করে মাইন্ড একটা কিছু ফ্লাকচুয়েট হলো। আমি বললাম খাচ্ছেন দাচ্ছেন শুকিয়ে যাচ্ছেন, মানে এটা কি কথা? এটা কি করে পসিবল? তাও আবার আমিষ খাচ্ছেন শুকিয়ে যাচ্ছেন?
বললাম আচ্ছা। আমি বললাম উনি, আমি এবার পট করে বললাম উনি কি ওই যে ওনার ওই মন্দিরটা দেখাশোনা কে? বলছে আমার স্ত্রীর স্বপ্নে পাওয়া মা মনসা আর শ্মশানকালী, তো উনি দেখাশোনা করতেন। তো আমি বললাম তো এখন কি হলো সেটার? না ১.৫-২ মাস ধরে তো করতে পারছে না। ১.৫-২ মাস ধরে উনি এটা করতে পারছে না। ওই মুহূর্তে যে ক্লায়েন্ট যিনি আমার সাথে কথা বলেছেন ওনার স্ত্রী এসছে আমাকে চা দিতে। উনার পেছন ওনার শাশুড়ি, মানে যাকে নিয়ে কথা হচ্ছে এতক্ষণ ধরে, উনি না হন্তদন্ত হয়ে ছুটতে এসছে। মানে ঠিক কাউকে ধরে, মানে দেখবে কারোর পেছনে দৌড়ালে যেরকম একটা আচরণ হয় না, উনি ওভাবে এসছে। অল অফ আ সাডেন আমরা সবাই ভয় পেয়ে গেছি হঠাৎ করে ওভাবে আসাতে, পর্দা সরিয়ে টরিয়ে। আর আমাকে বলছে এই মেয়েটা এখানে কি করছে? আচ্ছা, ওনার শাশুড়ি বলছে? হ্যাঁ, আমাকে বলছে এই মেয়েটা এখানে কি করছে? এই মেয়েটা এখানে কেন? এই মেয়েটা এখানে কি করছে? উনার তো আমাকে চেনারই কথা না, কোনোদিন উনি আমাকে আমিই দেখিনি কাউকে এখানে। আর উনি বলছে এবার ওনার যে ছেলে আর কি, যে আমার সাথে কথা বলেছে, আমাকে বলছে যে কি মা, আমি তো বলেছিলাম একজন অ্যাস্ট্রোলজার আসবে আমাদের। না না, একে এখান থেকে বের করে দাও, এখানে থাকবে না, তুমি এখানে থাকবে না, তুমি যাও। উনি আমাকে ডাইরেক্ট বলছে এরকম। আর ওনার হাজব্যান্ড আমাকে তখন বলছে দেখেছেন তো আমার স্ত্রীর মাথারই কোনো সমস্যা হচ্ছে। ততক্ষণে আমার মাথা অন্যদিকে কাজ করছে, ওনার স্ত্রীর কোনো মাথার সমস্যা নেই। আচ্ছা, কোনো মাথার সমস্যা হতে পারে না, এটা হতেই পারে না কোনো মাথার সমস্যা। এটা এটা অস্বাভাবিক একটা বিষয়। এবার তুমিই মেলাও ঘটনাকে। আমি এখনও কিছু, এবার আমি একজনের বাড়িতে গিয়ে কিছু যেখানে আমি শিওর না, আমি কিন্তু কিছু একটা স্ট্যাম্প মেরে বলতে পারি না। কিন্তু ওই যে আমরা প্র্যাকটিস সেশনে, চার্ট পড়াতে, কেসেসে তো আমরা কিছু তো জিনিসের মিল পাই, দেখি তো। আর আমার একটা মাথাতে তখন কি ঘুরছে, কোথাও না আমার মাথাতে চলছে না না এরকম কিছু, মানে আমার একতরফে তো বলছে যে না এই ধরনেরই কিছু একটা গন্ডগোল হচ্ছে। ভাবছি না 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 না, কারণ কি কোথাও না কোথাও আমি তো, যদি এরকম হয় আমি তো প্রথমবার দেখছি না, তাহলে তো আমি, ভয় সবাই পায়, ভয় কম বেশি আর ভয়কে শ্রদ্ধা করা উচিত, ভয়কে তো শ্রদ্ধা করা উচিত। আমি আমি কারণ কি যিনি আমাকে চেনে না উনি তখন বুঝতে পেরেছে যে আমি কিছু একটা আইডেন্টিফাই করে নেব বা কিছু একটা করতে পেরেছি। উনি আমাকে চা খেতে দেবে না, না না ও চা। আর আমি, টু বি অনেস্ট, আমি সেই চাটা ধরিও নি কিন্তু। মানে আমি যখন ওখান থেকে ঢুকছি, দেখবে একটা অ্যাটমসফিয়ার যদি তোমার কারোর বাড়ির বা কিছু খারাপ লাগে, কথাটা খারাপভাবে কেউ নেবেন না, কিন্তু এটা আমি সত্যি কথা বলছি, যদি কোনো দিন কারোর বাড়িতে গিয়ে বা কারোর সাথে মিশে কোনো খারাপ ভাইব আসে, তার দেওয়া কোনো কিছু খাওয়া উচিত না, সেই পরিবেশের কিছু খাওয়া উচিত না, তাতে করে শরীর খারাপ হয়। আমার তো গিয়ে মানে একটা অদ্ভুত ফিলিং আসছিল, তো ওই মুহূর্তে আমি চাটা তো খেতে পারবো না। আর তার মধ্যে উনি ওভাবে ওরকম করছে, ওটা আমি রেখে দিয়েছি, আমি মানে কিছু করিনি, আমি রেখে দিয়েছি, আমি তো দাঁড়িয়ে গেছি। এইবারে উনি কোনোভাবে আমাকে থাকতে দেবে না ওখানে, না তুমি বেরিয়ে যাও, উনি কনস্ট্যান্ট বলে যাচ্ছে। আর ওনার হাজব্যান্ড বলে যাচ্ছে দেখেছেন তো। আর উনি কিন্তু আমাকে তুলে দিত, ওনার ছেলে গিয়ে ওনার মাকে ধরেছে, বলছে না আমার তুমি চলো, ওনাকে টানতে নিয়ে পাশের ঘরে গিয়ে বন্ধ করেছে। আচ্ছা, ওর মাকে বন্ধ করে দিয়েছে? হ্যাঁ বন্ধ করে দিয়েছে উনি, তারপরেও চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। আমার তখন ওনার চাটও দেখতে লাগবে না, কিন্তু কোনো না কোনোভাবে আমি তো এমনি কোনো একটা কিছু তো বলে দিতে পারি না। আমি বললাম আমি যে আপনার স্ত্রীর দেখবো, মানে ওই বয়স্ক লোকটাকে আমি বলছি, আপনি যদি আমাকে ডেট অফ বার্থ দিতে, আমি ভেবেছিলাম বলবে দিতে পারবে না, স্বাভাবিক না, অনেক পুরনো তো কীভাবে দেবে। আমাকে বললো না, ডেট অফ বার্থ বলতে উনি ওই বাংলা সাল আছে না, বাংলা সাল বাংলা মাস, এটা বের করে মানে বললো না আমার স্ত্রীর আমি সময়টা তো খুব ভালো মতন বলতে পারবো না। বললাম ঠিক আছে বিটিআর করে নেবো, অসুবিধা নেই। ওই বাংলা সাল, ওই বাংলা মাস গুগলে মানে যেটা হয় ফেলে, ইংলিশে বের টের করে টাইম ফেলে, উনার 8 নাম্বার ঘরে স্যাটার্ন, কেতু, মুন বসে আছে। কি হয় তিনটে প্ল্যানেট একসাথে থাকলে? প্রথমত তো স্যাটার্ন আর কেতু, আমি বলেছিলাম এর আগের পডকাস্টে এসেও, পিশাচ যোগ থাকে এটাতে, ঠিক আছে। এই পিশাচ যোগে অনেক কিছু হতে পারে। প্রথম কথা, পিশাচ যোগ আমি আর একবার রিপিট করে দিচ্ছি যারা জানেন না, পিশাচ যোগে হয় এটা যে
জীবনে এই ব্যক্তির ভূত প্রেতের সাথে কোনো না কোনো কানেকশন থাকে। আচ্ছা। লাইফে একবার হলেও থাকবে, লাইফে থাকবেই, কিন্তু সেটা ভয় পেয়ে কানেকশন হবে না। এই ধরনের ব্যক্তি প্রথমে হয় যে এনারা ভয় পায় না বা ভূত প্রেতে বিশ্বাসই করে না। লাইফে এমন কোনো একটা ঘটনা ঘটে যার পরে ওনারা বিশ্বাস করে যে না, ভূতের অস্তিত্ব আছে। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, স্যাটার্ন কেতু যদি কনজাংশনে থাকে তাহলেও হবে, স্যাটার্ন কেতু যদি ট্রাইনে থাকে, ট্রাইন বলতে 1, 5, 9, মানে কোনোভাবে কাউন্ট করে যদি 1, 5, 9 ট্রাইন আসে তাহলেও একই জিনিস অ্যাপ্লিকেবল। কনজাংশন মানে গ্রহের কনজাংশন, আর গ্রহ যদি ট্রাইনে থাকে ওটা একই জিনিস হয়, একই এফেক্ট দেবে। এইবার আমি যখন ওটা দেখেছি, আমার তখনই আমি বুঝে গেছি ওনার সমস্যা কিসে হচ্ছে। আচ্ছা, এই ধরনের ব্যক্তিদের ওই যে বললাম ভূত প্রেতের সঙ্গে কোনো না কোনো বার, একটা না একটা বার হলেও কোনো আলাপ আলোচনা, কিছু না কিছু আলাপ আলোচনা কেন বলছি, মানে থাকে না জীবনে একবার না একবার দেখা পাওয়ার পরেও ভয় পাওয়া না, কিন্তু ওনাদের উপর একটা এফেক্ট ফেলে। এইবার সঙ্গে আবার চন্দ্র রয়েছে। চন্দ্র তো মন না, চন্দ্র হচ্ছে গিয়ে মন। প্রথম কথা, স্যাটার্ন কেতু মুন এই ধরনের ব্যক্তি একা থাকতে পছন্দ করে, আর এদের মানসিক সমস্যা এই ধরনের কোনো ভূত প্রেত বা কোনো একটা ভয় বা কোনো একটা ট্রমার পর থেকে স্টার্ট হয়। এবার এটা নিয়ে যদি মুন না থাকতো তাহলে আমি এই কথাটা বলতাম না, মুন আছে তাই আমি এই কথাটা বলছি। আচ্ছা। ঠিক আছে। আর 8th হাউস তো খারাপ না, খারাপ কারণ কি 8th হাউসকে ধরা হয় যে বিভিন্ন রকমের পেইন, সাফারিং, কষ্ট। 8th হাউসে না ভালো কিচ্ছু নেই, 8th হাউসে ভালো কিচ্ছু নেই। 8th হাউসে যদি ভালো কিছু একমাত্র থেকে থাকে সেটা হচ্ছে কি অকাল্ট সায়েন্স বা জ্যোতিষবিদ্যা বা মিস্ট্রিয়াস কোনো রিসার্চ। একমাত্র 8th হাউস ভালো করার একটাই রেমেডি, কেউ যদি অকাল্ট সায়েন্স নিয়ে চর্চাতে চলে গেল বা কোনো রিসার্চিং কোনো লাইন বা প্রফেশন খুঁজে নিল, বা মানে মেন কথা রিসার্চ করতে হবে এই ধরনের। ঠিক আছে, যাই হোক, এবার আমি আসি এখানে। এইবার আমি তখন দেখছি আমি সঙ্গে সঙ্গে আমি দেখতে গেছি যে দশা কী চলছে, কারণ কি ওই স্যাটার্নকে তো মুন পরেও কোনো দিন হতে পারে এরকম, আজকেই হবে এমন থোড়ি কারণ আছে। মানে আমি একদম প্রপার শিওর না হয় কোনো কিছু মুখ থেকে বলতে পারছি না আসলে, কারণ কি আমাকে ডেকেছে, আমি হুট করে তো একটা প্রেডিকশন দিয়ে দিতে পারি না। আমি এবার দেখছি দশা মহাদশা কী চলছে, মহাদশাতে দেখছি স্যাটার্নের মহাদশা চলছে, ভালো কথা। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেল, কেতুর মহাদশা চলছিল, মাই মিস্টেক। কেতুর মহাদশা চলছে, সঙ্গে মহাদশা কেতুর চলছে, অন্তর্দশা স্যাটার্নের মানে শনির চলছে, প্রতি অন্তর্দশা চলছে চন্দ্রের। আমি না মানে কেন আমি মাথায় হাত দিলাম বলো তো, এতটা মানে এইভাবে যে মিলবে আমি বুঝতে পারিনি। মানে ওনার 3টে প্ল্যানেটই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, ওই হাউস পুরো অ্যাক্টিভেট ওখানে থাকে না, পুরো একদম মানে মাথার মধ্যে। দেখো, প্রেডিকশান অন কল দেওয়া বা সামনাসামনি দেওয়া যে আপনার এরকম হতে পারে, তোমার এরকম হতে পারে, তুমি দেখছো বিষয়টা, যেটা আমি লোকজনকে বলে এসেছি যে এরকম আপনার হতে পারে বা এই কনজাংশন এরকম হয়, আমি দেখছি। আমি তখন মুখ থেকে আমার বেরিয়ে গেল ওনাকে তো ভূতে ধরেছে, আমি একদম এরকম বলে দিয়েছি, হ্যাঁ ডাইরেক্ট। বাকি তো আমি বলতে পারবো না তখনও। আমার ছেলে বলছে কি স্বাভাবিক, অ্যাস্ট্রোলজার এসে এই কথা বলছে, ভূতে ধরেছে। বললাম কিছু মনে করবেন না, দেখুন আমি তখন ওনাদেরকে বোঝালাম খারাপভাবে নেবেন না, আপনি তো ডেকেছেন আমাকে বলতে, ওনার কোনো মানসিক সমস্যা হয়নি, ওনার মানসিক সমস্যা শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে, আর উনি কিন্তু এভাবে থাকলে বেশি দিন বাঁচতে পারবে না। ওনারা তো, আমি বললাম হ্যাঁ এটা আমার বলতে খারাপ লাগছে, কারণ কি ওনার যা রোগ, এটা আমি অ্যাস্ট্রোলজার হিসেবে এমন না যে রোগ ধরছি, আর এটা অ্যাস্ট্রোলজিরও উপরে, এই ধরনের জিনিস কিন্তু আমি ঠিক করতে পারবো না, আমি বড়জোর আপনাকে রোগটা ধরে দিলাম। তখন বলছে যে তাহলে এগুলো কীভাবে, মানে ওনার ছেলে প্রথম কথা বিশ্বাস করছে না, না এটা কি করে হয়। হ্যাঁ আমার মা স্বাভাবিক, দেখো আমার মা লোকজনকে ঝাড়িয়ে বেড়ায়, মানে উনি কথা বলছে, হ্যাঁ আমারও মাথায় ওটাই এলো যে আমার মা লোকজনকে ঝাড়িয়ে বেড়ায়, আমার মা তো এরকম পূজা অর্চনা করে। আমি তখন একটা জিনিস বোঝালাম, আমাদের একটা প্রবলেম কোথায় বলো তো, আমরা ভাবি আমরা যতটুকু জানি তার
মানে অতটুকুই হয়তো যায়, কিন্তু তার ঊর্ধ্বেও কিছু। আমি বলছি না যে আমি সব জানি, কিন্তু ওনার মায়ের, আমি জিজ্ঞাসা করলাম তখন, আপনার মা কি কোনো রুদ্রাক্ষ বা কোনো তাবিজ বা কোনো কবচ কিছু পরেন? উনি তখন থেমে গেল। না, আমার মায়ের গায়ে তো কোনো আংটি ফাংটি কিচ্ছু নেই, হাতে ফাতে নেই, গায়ে টায়ে কিছু পরে টরে না। বললাম আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, ওনার মানে আপনার মা যখন কাউকে ঝাড়াতে বসে বা কিছু করতে বসে, তখন কোনো রুদ্রাক্ষ পরেন কি? তখন ওনার হাজব্যান্ড বলছে, ওনার হাজব্যান্ড কিন্তু তখনও চুপচাপ দাঁড়ানো, উনি কোনো কথা বলছে না ওভাবে, কারণ কি বোঝা যাচ্ছে যে উনি কিছু একটা জানে, যেটা আমরা ওখানে তখনও জানি না। আচ্ছা, উনি বোঝা যাচ্ছে যে কিছু একটা জানে আমরা। উনি তখন বলছে, দেখো মা, আমি তখন উনি আমাকে দেখো মা, ঠিক আছে, কারণ কি আমি বুঝতে পারলাম যে উনি এই ধরনের কিছু সন্দেহ করেছিল। উনি তখন খুবই ভালোভাবে আমার সাথে কথা বলছে যে দেখো মা, তোমায় একটা কথা বলি, মিথ্যে কথা তোমায় বলবো না। আমার ছেলে জানে না হয়তো, আমার স্ত্রী প্রত্যেক দিন রাত্রেবেলা, এটা আমি প্রথমে দেখিনি, আমি আমি কিন্তু আমার ছেলেকে আরও তোমাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে আসানোর কথা বলে, মানে আসতে বলার কথা বলেছি। আমার স্ত্রী প্রত্যেক দিন রাত্রেবেলাতে 1টা-1:30টার পরে ঘরে থাকে না। ঘরে থাকে না? না, ঘরে থাকে না। এবার ওনার ছেলে বলছে, এটা তো তুমি আগে বলোনি। আমি আগে কি করে বলতাম? উনি বলছে, আমি আগে কি করে বলতাম? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আসলে ওনাদেরও মনে, ওনার হাজব্যান্ডেরও মনে এটাই প্রশ্ন যে, যে ঝাড়ায়, যে মন্দিরে, এটা আমি আগে বলিনি। উনি যখন লোকজনকে ঝাড়াতো, তখন ওই রুদ্রাক্ষ হয় না, তখন ওই প্রোটেকশনের জন্য রুদ্রাক্ষের মালা টালা পরে, তাছাড়া ওনার গায়ে কিচ্ছু নেই, আচ্ছা, কিচ্ছু নেই। উনি 1.5 মাস না 2 মাস যাবৎ আমাকে বলল, 1.5 মাসই তো বলল, পূজা অর্চনা করা বন্ধ করে দিয়েছে। ওনার যেখানে উনি নিরামিষ খেতেন, আর উনি শুধু যে নিরামিষ খেত তা না, উনি যে শুধু নিরামিষ খেতেন তা নয়, উনি ওই থাকে না, ওই মানে ওই একাদশী, তারপরে ওই সাবু টাবু খাওয়া, এই ধরনের, মানে উনি যতটা মানতেন আমরা অতটা কেউই মানতে পারবো না, এরকম আর কি ব্যাপার। উনি এতটা মানতেন। এটা কি আনপ্রেডিক্টেবল নয় হঠাৎ করে ওনার চেঞ্জ হয়ে যাওয়া? ড্রাস্টিক চেঞ্জ একটা। হ্যাঁ, অদ্ভুত বিষয় এটা। এবার তখন বলছে যে উনি রাত্রিবেলা কোথায় আছে? বলছে যে আমি একদিন, মানে উনি রোজ রাতে দেখেন ওনার স্ত্রী 1টা-1:30টার পরে ঘরে নেই, 1 ঘন্টার জন্য ঘরে থাকে না। উনি একদিনকার নাকি দেখেছে, এটা উনি কিন্তু ততক্ষণেও উনি বলেনি। আরে ভাই, আপনি তো বলবেন কথাটা তখনও। মানে আমার মতনই ওনার কেসটা হয়েছে, যে আমি যে ভাবছি যে এখনই তো বলতে পারছি না যে ওনাকে কেউ কিছু করেছে বা ধরেছে, ওদিকে কিন্তু উনি চিৎকার করে যাচ্ছে আমাকে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি, উনি কিন্তু, আমি বলছি, উনি কিন্তু চিৎকার করে যাচ্ছে যে আমাকে খোলো, আমাকে খোলো, ওকে তাড়াও, আমাকে খোলো, ওকে তাড়াও। ও তো বেরোতে পারছে না, তো ওনাকে লক করে দিয়েছে, বুদ্ধি করে লক করে দিয়েছিল আর কি। এবার বাচ্চা ছেলেটাকে আমি খালি ওর মাকে বললাম যে আপনার বাচ্চা ছেলে তো, ওকে পাঠিয়ে দিন এখান থেকে, ওকে এখানে রাখার দরকার নেই, ওকে পাঠিয়ে দিন। ওকে একটা কার বাড়িতে পাঠিয়ে দিল। এবার ওনার যে মানে বৌমা, উনিও ভয় পেয়ে গেছে, বলছে যে হ্যাঁ, আমার শাশুড়ি যে কিনা দিনরাত পূজা টুজা নিয়ে থাকতো, আমি তো নিজেই বুঝতে পারছিলাম না মা কেন এরকম করছে। সবারই একটা কথা, বলছে যে, আর ওনার হাজব্যান্ড, ওই যে মানে ওনার শ্বশুর মশাইয়ের কথা বলছে, ওনার শ্বশুর মশাই তখন বলছে যে আমার স্ত্রীকে আমি একদিন রাতে দেখেছি, ওনাদের পাশে কোনো ওই কোনো কী গাছ বললো, তাল গাছই হবে কি না জানি না, ওরকম তাল গাছই হবে যদি আমি খুব ভুল না, আমি গাছটার নাম ভুলে গেছি, মানে সাইড দিয়ে উনি গোল গোল করে ঘুরে বেড়াতো, 7 পাক খেত, উনি 7 পাকই খেতে দেখেছে। গাছের পাশ দিয়ে 7 হ্যাঁ, পাক 7 পাক ঘুরতো? খেত, হ্যাঁ 7 পাক ঘুরে। এবার এই তাল গাছটার কথা আমি লাস্টে আসছি, এখানে কি হয়েছে, মানে 7 পাক ঘুরে তারপর ওখান থেকে বাড়ি মানে ওখানে উনি একদিনই বাড়ি যেতে দেখেছে। তারপরে উনি কিন্তু ভয় পেয়েছে, কিন্তু উনি কাউকে বলতে পারেনি। তার জন্যই আমার মনে আছে, আমাকে লাস্ট 10 দিন, মানে যখন আমি ওনাদের বাড়িতে গেলাম তার লাস্ট 10 দিন আগের থেকে, 15 দিন আগের থেকে আমাকে ওনার বাড়িতে যাওয়ার জন্য আরও বেশি ফোর্স করতো। আমি টাইম নিয়ে উঠতে পারতাম না যে আমি যাবো। আমি গেছি। এবার ঘটনাটা কি, আমি একদম মুখেই বলে দিচ্ছি, দেখবে আগেই না তান্ত্রিকের কাছে যেতে ভয় পায় সবাই, স্বাভাবিক, আমি তুমি যে কেউ হই না কেন। এটা ঠিক বলেছো। আর আমি বলবো, কারো যদি খুব প্রবলেম না হয়, অ্যাভয়েড করাই ভালো যতটা অ্যাস্ট্রোলজির থ্রুতে। এবার অ্যাস্ট্রোলজিক্যালি আমি তোমাকে গাইডেন্স দিতে পারবো, যদি খুব ভালো অ্যাস্ট্রোলজার কেউ হয়
সে তোমাকে মানে তার যদি প্র্যাকটিস সেরকম থাকে, সে যদি সেরকমভাবে গণনা করতে পারে, তোমাকে গাইডেন্স দিতে পারবে। তোমাকে কিন্তু ইন ফিউচার ডেইলি এটা বলতে পারবে না কালকে তোমার সাথে এরকম হবে, পরশু দিন এরকম হবে। তোমাকে একটা আউটকাম বলতে পারবে যে এরকম হওয়ার প্রবাবিলিটি আছে, তো বি কেয়ারফুল এরকম। তো ওনার হাজব্যান্ড, মানে আমি ওই মহিলাটার কথা বলছি, বয়স্ক মহিলাটা, উনি বলছে তাহলে এখন কি করব? আমি বলছি কী করবেন, এখন কিচ্ছু করার নেই। এখন একটা কোনো ভালো তান্ত্রিক আছে কি? এটা আমার হাতে নেই, আমার হাতে নেই, আমি কিছু করতে পারবো না এটা। আমি আপনাকে আইডেন্টিফাই করে দিলাম, আর আমি যদি খুব ভুল না হই, দেখবেন উনিও এসেও সেম কথাই বলবে। আর তখন এবার একটা কোয়েশ্চেন হলো, আমি ওখান থেকে তখনও বেরিয়ে যাইনি, কিন্তু আমি চাইলে বেরিয়ে যেতে পারতাম। আমি কেন বেরোইনি বলো তো? আমি একটা জিনিসে ঢুকেছি, এখান থেকে যদি আমি এভাবে বেরিয়ে যাই না, আমার কিন্তু পরে গিয়ে এমনিও এফেক্ট করবে, অমনিও এফেক্ট করবে। আমি যদি এখন এখান থেকে, কারণ কি আমি কিন্তু, লোকজন অবাক হয়ে যাবে শুনলে, অবশ্যই আমি অল্প হলেও ভয় পেয়েছি। প্রথমবার আমি একটা জিনিস সামনে দেখছি, আমি ভয় পাবো না? আমি তখন ওই ঘটনাটার মধ্যে আমি উপস্থিত, আমার এসব দেখে অভ্যাস নেই। তো আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি এরকম। আমিও গেছি ওনাদের সাথে ডাকতে, মানে আর ভালো কথা কি, যে লোকটা যে তান্ত্রিকের কথা বললো, ওই যে ওনার ওয়াইফ বললাম না ঝাড়াতেন, তো ওনাদের চেনা পরিচিত থাকে এরকম, হ্যাঁ, মানে পাড়াতেই ছিল। খুব লাকিলি আমরা পেয়ে গেছি, লাকিলি আমাদের বেশিক্ষণ সময়ও লাগেনি। এই করতে করতে তখন দুপুর 1-1:30 এরকম বাজবে হয়তো, দুপুর 1-1:30 বাজে। এবার আমরা গেছি, এবার উনি সদ্য খেতে বসেছেন, যে তান্ত্রিক যিনি ছিলেন, হারু কাকা বলছিল ওই যে লোকটি, মানে যিনি ক্লায়েন্ট আমাকে মেন ফোন করেছিলেন, উনি বলছিল যে হারু কাকা ওনার নাম। উনি তখনও কিন্তু বিশ্বাস করছে না যে ওর মাকে এরকম কিছু হয়েছে। এবার ভূতে ধরেছে নাকি অন্য কাহিনী, সেটা কিন্তু তখনও জানি না। ভূতে এভাবে কেনই বা ধরবে হঠাৎ করে, এটাও তো দেখতে হবে না। এবার গেছি, গিয়ে এবার বলছে যে কি হয়েছে, তো বৌদিকে নিয়ে কি সমস্যা? উনি বলছে যে এরকম আমার বউকে একটুখানি তুই দেখবি চল এক্ষুনি। বলছে কেন, বৌদির কি হয়েছে? উনি সদ্য খেতে বসবে, খেতে যদি বসে পড়তো না, আর পাওয়া যেত না কিন্তু ওনাকে তখন। উনি বলছে সেটা, উনি খাটটা রেখে দিল। তখন আমি গেলাম, এবার আমার পরিচয় তো জিজ্ঞাসা করলাম। আমি বললাম দেখুন, আমি একজন অ্যাস্ট্রোলজার, ওনারা অনেক দিন ধরেই আমার সাথে কথা বলতে চাইছিলেন, তো মানে কথা তো বলেছেন, চাইছিলেন আমি বাড়িতে আসি, তো আজকে আমি এসেছি। আমি বলছিই না যে আমি একদম সঠিক, কিন্তু আমার গণনা যদি খুব ভুল না হয়ে থাকে অ্যাস্ট্রোলজিক্যালি, তাহলে ওনাকে বোধহয় কোনো ধরনের, আমি এরকম তো বলতে পারি না যে ভূতে ধরেছে, আমি বলছি যে ওনার হয় কোনো হাওয়া লেগেছে বা এই ধরনের কোনো সমস্যা, আপনি আমার থেকে হয়তো বেশি ভালো বুঝতে পারবেন, একটুখানি চলুন। উনি আসলেই খুব খারাপ সমস্যায় ভুগছেন এখন। এবার উনি বলছে যে উনিও জিজ্ঞাসা করছে বৌদি কতদিন ধরে পুজো করে না। উনি একদম ডাইরেক্ট জিজ্ঞাসাই করছে যে বৌদি কতদিন ধরে পুজো করে না। তখন বলছে ওই লোকটি বলছে যে তোর বৌদি তো প্রায় 1.5-2 মাসের উপরে মন্দিরে ঢোকাই ছেড়ে দিয়েছে। বললাম না ডান হাতে যে মন্দির, আর ওই মন্দিরের সেবা যত্ন কিন্তু উনিই করতেন। বলছে এইবার তখন আর উনি এক মুহূর্ত দাঁড়ায়নি, উনি শুধু একটাই কথা জিজ্ঞাসা করলো, উনিও একই কথা জিজ্ঞাসা করলো যে বৌদির গলাতে বা গায়ে কিছু মানে তাবিজ কবজ বা কোনো রুদ্রাক্ষ নেই? না, নেই তো। ও তো খালি দেখতি না ঝাড়াতো, তখনই পড়তো, আর বড় রুদ্রাক্ষের কোনো মালা হবে ওই উঠে পরে ইয়ে করতো, নিজেকে বেঁধে টেঁধে। ওই লোকটা তার জন্য কি করলো, আমরা যখন ওখানে দাঁড়ানো, উনি কিছু একটা করে উনি কিছু একটা করলো নিজের চারিদিকে এরম করে ঘুরিয়ে টুরিয়ে। আমি কৌতূহলের জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা কী করলেন? বলল দেখো, এটা সম্পূর্ণ রকমের ভৌতিক ঘটনা, বোঝাই যাচ্ছে। আমিও তো এই ধরনের কিছুর সঙ্গেই যুক্ত, আমি যদি নিজেকে না বেঁধে যাই, আচ্ছা, আমার সমস্যা হতে পারে। দেহবন্ধন করলেন? হ্যাঁ, উনি কিছু একটা তখন নিজেকে দেহবন্ধন করবে। দেখবে ওই কালী পুজো টালী পুজো করলে পুরোহিত চারিদিক থেকে নিজেকে বেঁধে নেয় না ওভাবে। আর একটা কথা, আমি আজকে একটা কথা বলছি সবাইকে, আমি একটু একটা ইনফরমেশন দিচ্ছি ছোট্ট। যদি কখনো কোনো দিন
কোনো সময়, হ্যাঁ অনেকে বলবেন আমি তো ভূতে বিশ্বাস করি না, আগেই বলছি, তাহলে এটা এই সাজেশন তাহলে তাদের জন্য না, যেদিন বিশ্বাস করবেন সেটা তাহলে তখন এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে। কোনো দিন যদি এই ধরনের ভৌতিক কোনো সিচুয়েশানে আপনারা পড়েন, মা কালী, মা তারা বা মহাদেব, অবশ্যই, মানে আমি বলছি না ওনাদেরকে ডাকবেন না, অবশ্যই মনে করবেন ডাকবেন, কিন্তু আপনারা ভুলে যাবেন না মহাদেব কিন্তু কোনো বাদ বিচার করেন না, তাই না? মহাদেব কোনো দিন বাদ বিচার করেননি কাউকে বরদান দিতে গিয়েও। তারপরে মা কালী, মা তারা, এই যে ভূত প্রেত, এরা কিন্তু মানে থাকে না ওই চালা চামুন্ডা যেরকম বলে, ওনারা কিন্তু ওই মুহূর্তে ভূত প্রেতের থেকে যদি আপনাকে দূর থাকতে হয় বা আপনি যদি চান যে আপনি এফেক্টেড হবেন না, সব ভগবানকে ডাকুন, ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তে একমাত্র দুজন দেবতার স্মরণ বা দুজন দেবতার মন্ত্র জপ করলে আপনি ওই জায়গার থেকে উদ্ধার হতে পারবেন। সেটা হচ্ছে কি নরসিংহ ভগবান, আর হচ্ছে গিয়ে যেটাকে নরসিংহ বিষ্ণুর অবতার, আর একজন যিনি আমাদের সবার ভগবান, নরসিংহ ভগবান আমাদের সবার ভগবান, বজরংবলী। কারণ উগ্রতাকে উগ্রতা কাটতে পারে, ঠিক আছে, উগ্রতাকে সব সময় উগ্রতাকে, যেমন আছে না লোহাকে লোহা কাটতে পারে, উগ্রতাকে উগ্রতা কাটতে পারে। ওই মুহূর্তে নরসিংহ ভগবান বা নরসিংহ ভগবানের কোনো যদি মন্ত্র থাকে চালিয়ে দিন, আপনি ভয় পাচ্ছেন চালিয়ে দিন, বজরংবলীর হনুমান চালিসা চালিয়ে দিন, এর থেকে বা বজরং বান চালিয়ে দিন, বজরং বানের থেকে হনুমান চালিসা চালালেও ব্যাপারটা এফেক্টিভ। তো আচ্ছা, এবার আমি আবার ওখানে ফিরছি। তো ওই যে লোকটি, আমি বললাম আপনি এটা কী করলেন? উনি বলছে আমি যদি এখন নিজেকে বন্ধন করে না যাই তাহলে আমার সমস্যা হবে। তো উনি নিজেকে বাঁধিয়ে টাঁধিয়ে নিয়ে একদম, উনিও ভয় পাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, উনিও কিন্তু ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? সবার মাথাতে একটা প্রশ্ন, যে সবাইকে ঝাড়াতো বা যিনি সবাইকে ঠিক, তার সঙ্গে এরকম কী হলো, কী এমন হলো? বিষয়টা খুবই মানে রহস্যের মতন হয়ে যাচ্ছে তখন, মানে আসলেই আমিও তো ভাবছি যে হ্যাঁ তাই তো, এটা কি করে সম্ভব? গেছি, ওই যে ওই বৌমা তো কাছে আসতেই ভয় পাচ্ছে, আমি দাঁড়ালাম ওনার সাথে, ঠিক আছে, যে তান্ত্রিক যিনি ছিলেন আর কি, যে হারু কাকা যিনি ছিলেন, উনি আসলেন, উনি খুব ভালোভাবে ডাকছেন দরজাটা আস্তে করে, বলছেন দরজাটা আস্তে করে খুলবে। তুমি জানো ওই যে মহিলাটি, যে বয়স্ক মহিলাটি যাকে নিয়ে সমস্যাটা হচ্ছে আর কি, যিনি সমস্যায় ভুগছেন, উনি দরজা খুলে প্রথম কি প্রশ্ন করেছে? আমাকে বলছে মেয়েটা কোথায়, মানে আমাকে না, মানে ওনাদেরকে জিজ্ঞাসা করছে মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটা কি গেছে? মানে ওনার চোখে মুখে, ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, উনি কিন্তু যথেষ্ট রোগা হয়ে গেছে, মানে বোঝা যায় না, শুকিয়ে গেছে। উনি বলছে মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, হ্যাঁ মেয়েটা কি যায়নি এখনো? উনি খুব অ্যাগ্রেশন নিয়ে বলছে মেয়েটা কি যায়নি এখনো? আর আমি তখন বুঝলাম যে উনার আমার উপরে একটা অ্যাগ্রেশন রয়েছে, কারণ কি আমি ব্যাপারটা, আর উনি যখন আমি এসছি উনি তখন বুঝতেই পেরেছিল যে আমি ধরতে পারবো, তাই উনি শুরুর থেকে আমাকে ওখানে বসতে দেবে না। ওনার কিন্তু আমার উপর রাগ, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আমার হাত পা জমে গেছে, আমি তাও ওখানে ঠায় দাঁড়ানো, আমি এই ঘটনা আমি দেখেই যাবো আজকে কি হয়, কত দূর যেতে পারে, আমি দেখেই যাব যে আলটিমেটলি লাস্টে কি হয় এখানে। তবে আমি যে ভয় পাচ্ছি না তা না, তবে হ্যাঁ আমার গলাতে একটা রুদ্রাক্ষ আছে। আমি তখন যা করলাম, প্রথম কথা আমি মনে মনে হনুমান চালিসা আওড়ানো স্টার্ট করেছি, কারণ কি ওনার যে চোখে মুখের অ্যাপিয়ারেন্স, ওনাকে যদি একবার মানে হাত ফাত যদি ওরা মানে ছেড়ে দেয় না, উনি আমাকেই দেখা যায় হ্যাঁ কিছু একটা মানে করে ফেলবে, উনি আসলে আমাকে তখন ওখানে দেখতে পারছে না। আমি কি করলাম, আমি মনে মনে হনুমান চালিসা পড়া স্টার্ট করলাম। আমি দেখছি আমি হনুমান চালিসা ভুলে যাচ্ছি। আমার কিন্তু থরলি মুখস্থ, ডেইলি পড়ি আমি আমার ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে এটা একটা রেমেডি, আপনি ভগবানের নাম করুন, এর থেকে বড় রেমেডি কিছু হতে পারে না। আমি হনুমান চালিসা ভুলে যাচ্ছি, অবাক কর ব্যাপার, যেটা কোনো দিন হওয়ার কথা না। দেখলাম এভাবে হবে না। আমি কি করলাম, দেখবে ইউটিউবে শঙ্কর মহাদেবেনের 11 মিনিটের একটা হনুমান চালিসার গান আছে না, ওটা খুব তেজ, মানে খুব উগ্র গানটা, বেশ ওটা চালিয়ে দিলাম। ওটা চালাতে নেব, আমার মা ফোন করলো সঙ্গে সঙ্গে। আমি মাকে খালি ফোনটা করে বললাম এখন আমি কথা বলতে পারবো না,
এখন ফোনটা রাখো। আমি মানে বাধা আসছে ওটা চালাতে গিয়ে, হ্যাঁ? আমি বলছি আমি এখন কিছুতেই কথা বলতে পারবো না, তুমি এটা রাখো, কারণ কি আমি একটুখানি প্রবলেম। এবার যেটা হয়, কী প্রবলেমে আছি? বলছি পরে বলছি, আমি এমন কোনো প্রবলেমে নেই, এখন রাখো। মার ফোন রাখলাম, আমার বাবার সাথে সাথে আমাকে ফোন করলো, একদম ফোন রাখতে রাখতে ফোন করলো। আর আমি যদি মা বাবার ফোন রিসিভ না করে যদি কেটে দিই না, আমাকে করতেই থাকবে। তার জন্য আমাকে ধরে বলতে হবে যে, বলছি যে আমি একটু সমস্যায় আছি। কী সমস্যা? আমি বলছি তুমি রাখো, আমি পরে কথা বলছি, এই মুহূর্তে আমার ফোনে কল করবে না, যাই হয়ে যাক করবে না, আমার এইটুকু কথা শোনো, ব্যাস, তাহলেই হবে, কল করো না। দিয়ে আমি ওটা চালালাম। ওটা চালানোর সাথে সাথে আমার ফোন হাত থেকে পড়লো না, কিচ্ছু হলো না। ফোনে একটা মাইল্ড স্ক্র্যাচ পড়ে গেল আমার অটোমেটিক্যালি। সিরিয়াসলি এখনও আছে স্ক্র্যাচটা আমার। আমি আজকে যে আমার মোবাইলটা নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি আমার গ্লাসটা চেঞ্জ করা হয়নি, একদম নিউ গ্লাস ছিল, একদম মাইল্ড স্ক্র্যাচ। আমি পড়তে দেখলাম তো আমার সামনে, এখনও আছে স্ক্র্যাচটা আমার ফোনে, গ্লাসটা চেঞ্জ করা হয়নি আমার। বিশাল উইয়ার্ড ছিল। মানে আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে এই যে সিচুয়েশানটা আমি ধরেছি বা কিছু, তার জন্য এই সিচুয়েশানের যারা কারক, মানে যেই সিচুয়েশানটা ক্রিয়েট করেছে, এই যে অদ্ভুত একটি পরিস্থিতি, ওনারা বা ওনারা কেন বললাম, এটা একটা কোয়েশ্চেন। তো নেক্সটে তুমি বুঝবে আমি ওনারা কেন বলছি। ওনাদের এটা একটা রাগ যে আমি ব্যাপারটা ধরেছি বা কিছু, আর আমাকে ওখানে দেখতে পাচ্ছে না, আমি ওখানে দাঁড়িয়ে গেছি। কারণ কি আজকে যদি আমি এখান থেকে ভয় নিয়ে যাই, এই ভয় আমার সারা জীবন থেকে যাবে, এখান থেকে আমি ওভারকাম করতে পারবো না। আর আমাকে তো সেটা করলে হবে না, না, আমি তো অ্যাস্ট্রোলজার, আমাকে তো, আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো হয়ে গেল একদম। এইবার আমি ওখানে ঠাই দাঁড়ানো। তবে আমি ওই লোকটিকে বলে দিয়েছিলাম যে আপনি যখন যাবেন, আমি যখন যাব, আমাকে একটু ঝাড়িয়ে দেবেন, কারণ কি আমি তো, নয়তো এটা আমার মাথায় সারা জীবন থেকে যাবে। তো যাই হোক, আমার হাতে একটা লোহা আছে, গায়ে রুদ্রাক্ষও আছে, আমি তা ওখানে দাঁড়ানো। উনি ওই বলেই যাচ্ছে, মেয়েটা এখনও যায়নি না, উনি ওখান থেকে বলছে তোকে দেখে নেবো, আমাকে বলছে তোকে দিচ্ছে। তোকে দেখে নেবো, দাঁড়া, তোকে দেখে নেবো। উনি একদম আমার সামনে দিয়ে যাচ্ছে, আর আমি তত জোরে হনুমান চালিসা চালিয়েছি, উনি যত জোরে বলছে আমি তত জোরে চালিয়েছি। যে তান্ত্রিকটা, ওনার তো চেনা যায়, উনি বলছে যে কী হয়েছে বৌদি, কী হয়েছে, তুমি এরম করছো? সরি, তুমি না, আপনি করে বলছিল, কী হয়েছে বৌদি, কী হয়েছে, আপনি এরম করছেন কেন, কী হয়েছে, কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা নেই, তুইও চলে যা, ওকেও নিয়ে যা এখান থেকে। মানে ওনাকেও তো দেখতে পাচ্ছে না তখন ওনার ছেলে বিশ্বাস করেছে যে ওনার মায়ের কিছু একটা সত্যি সমস্যা আছে। বলছে তুমি এরকম করছো কেন মা, কী হয়েছে তোমার, তুমি এরকম কেন করছো, তুমি না পুজো দিতে, চলো তো একটু পুজো দেবে, চলো, মানে মন্দিরটার সামনে নিয়ে যাবে। না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই আমি যাবো না। কেন যাবে না তুমি, কেন যাবে না, তুমি না সেবা দিতে ওখানে, তোমাকে যেতেই হবে, চলো। আমি কিছুতেই যাব না। উনি যাবে না, ওনার গায়ে কি শক্তি তখন। ততক্ষণে আশেপাশে লোক জড়ো হয়ে গেছে। আর আমি যতটুকু বুঝলাম, ওই যে এরিয়াটাতে না ওনারা বেশ ফেমাস বলে না, মানে একটা নাম ডাক থাকে, স্বাভাবিক, সবাই সমস্যা নিয়ে যাচ্ছে ওনার কাছে, কেউ ভালো হয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওনাদেরকে চিনেবে মানুষ, এটাই স্বাভাবিক বিষয় না, এটা তো অস্বাভাবিক কিছু না। এবার উনি কিছুতেই মন্দিরটার সামনে যাবে না, ওনাকে টেনে হিচড়ে বসিয়েছে, ওনাকে কোনোভাবে বসিয়ে এমনভাবে ওই যে লোকটা একটা গোল করে কিছু একটা কাটলো। আর উনি অনেক কিছু সঙ্গে সরঞ্জাম নিয়ে এসেছিল, আমি যদি ভুল না হয় উনি নিয়ে এসেছিলেন একটা বই, কোনো কলসির মতন কিছু, ঝাড়ুর মতন কিছু ছিল সাথে, ঠিক আছে। দিয়ে উনি একটা গোল করে গণ্ডির মতন কাটলেন, কেটে ওনাকে ওই মন্দিরের দিকে মুখ করে বসালেন, উনিও ওখানে ঢুকলেন। এবার বলছে যে বলুন কি হয়েছে। এবার যেটা হয়, ওনাকে তো মারতে পারে না, চেনা জানা না, আর উনি বৌদি বলছেন, উনি যখন বুঝেছেন যে কোনো সমস্যা হয়েছে ওনার, উনি কিন্তু তখনও খারাপভাবে কথা বলছেন না। অন্য কোনো তান্ত্রিক হলে সঙ্গে সঙ্গেই শুরু করে দিতেন যে হ্যাঁ এরকম ওরকম সেরকম, যেরকম আমরা শুনি। এবার উনি বলছে যে আমি বলছি না আমার কিছু হয়নি, তোরা চলে যা, তোরা যদি এই মুহূর্তে না যাস তোদেরকে দেখে নেবো, তোরা চলে যা, ওই মেয়েটাকে নিয়ে যা এখান থেকে, ওই মেয়েটাকে নিয়ে যা, তুইও চলে যা, আমি তোদেরকে দেখে নেবো নয়তো। এবার উনি বলছে অনেক হয়ে গেছে, বল কেন এসছিস সেখানে। আচ্ছা, এই তান্ত্রিক বলছে অনেক হয়ে গেছে, অনেক ভালোভাবে বলে নিয়েছি, বল কেন এসছিস সেখানে, কে পাঠিয়েছে, কেন এসছিস।
বলছে বলবো না তো, নিচে কীরকম, বলবো না তো, বলতে পারবো না আমরা, আমরা বলেছে সঙ্গে সঙ্গে। তখন আমরা সব, আর তখন তো লোকজন জড়ো হয়ে গেছে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, সবার মনে একটা প্রশ্ন, যিনি মানে ওনার এরকম কী করে হলো। আরে ভাই, মানুষ সবাই, ভগবান আলাদা বিষয়, মানুষ সবাই মানুষ, তাই না? এবার ওনাকে বলছে যে আমরা কজন আছিস তোরা এখানে। উনি একদম ডাইরেক্ট এভাবেই প্রশ্ন করছে, যেন জানে মানে আমরা এখানে দুজন আছি, একসঙ্গে দুটো ভূত ভর করা তো পসিবল না। আমি তো ভাবছি ভূত কিছু ভর টর করেছে হয়তো, বা হাওয়া টাওয়া কিছু রকম লেগেছে, উনি কিছু, ওনার উপর প্রেত চালান করা হয়েছে। এটা কি করে জানলে? ওই মুহূর্তেই উনিই বলছে, আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কাজ না শেষ হলে আমরা যাব না। উনি তখন কন্টিনিউ বলছে কথাটা। তখন ওই তান্ত্রিক বলছে, কে পাঠিয়েছে তোদের? আমরা তো বলতে পারবো না, আমরা কিছুতেই বলতে পারবো না। উনি নিজে, আর উনি যে বলছে না, ও আর একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেলাম, এখানে আমি বসে আছি তো, তুমি ওখানে বসে আছো, এখান থেকে অত দূর উনি যেভাবে দোল খাচ্ছিল না, মানে এরকম, ঠিক এটা আমার হাত, উনি এইরকমভাবে মানে একবার নিচু হচ্ছে একবার উপর উঠছে, একবার নিচু হচ্ছে একবার উপর উঠছে। উনি পাগলের মতন করছিল, ওনার শরীরে যে কষ্ট হচ্ছে না, বোঝা যাচ্ছে সেটা। উনি কি করছে, ওনার গায়ে তো মারবে না। উনি বলছে বলবি না, তাই তো তোরা? না, আমরা কিছুতেই বলবো না। মন্দিরের ঘন্টা মানে কাকে বললো জানো? ওনার ছেলেকে বললো। আমরা তো সাইডে এখানে দাঁড়ানো, আর আমার মোবাইলে হনুমান চালিসা চলেই যাচ্ছে, শেষ হচ্ছে আমি আবার চালাচ্ছি, শেষ হচ্ছে আমি আবার চালাচ্ছি, মানে আমি ওটা কিছুতেই চালানো বন্ধ করিনি, আমি ওটা চালিয়েই যাচ্ছি। এইবার কি হয়েছে, ওনার ছেলেকে বললো, তুমি একটা কাজ করো, তুমি ওনার মধ্যে বড় যে ঘন্টা আছে, তুমি ওটাকে বিশাল জোরে বাজাবে, বিশাল, তোমার গায়ে যত জোর আছে তুমি বাজাতে থাকবে। আর এবার ও ফার্স্টেই বলছে, আপনি কি আমার মাকে, তোমার মায়ের গায়ে হাত দেবো না, তুমি দেখো আমি কি করছি। এরকম একটা গোল করে জায়গাটা কাটা, ওখানে উনি মারছে। আচ্ছা, উনি আগেই কোনো কিছু একটা অভিমন্ত্রিত হয়তো করে নিয়েছিল, ওখানে উনি মারছে। মেয়েরা বলছে, তোরা যাবি কি যাবি না? না, বলছে তোরা বলবি কি বলবি না, তোরা কেন এসেছিস, কে পাঠিয়েছে? ওরা বলে আমরা কিছুতেই বলবো না। এবার এরকম করতে করতে বলবি না, ধাক্কা মেরে যাচ্ছে। তারপরে বাধ্য হয়ে ওনার হাজব্যান্ডকে বললো, মানে ওই মহিলাটির হাজব্যান্ডকে বললো, দাদা আপনি একটুখানি ওনার পিঠে একটু মানে ইয়ে করুন। হাজব্যান্ডকে তো কাছেই আসতে দিচ্ছে না, যেটা হয় ততক্ষণে তো বুঝে যাওয়াই গেছে যে এটা নর্মাল বিষয় নয়, এটা নর্মালের এন কি, সাধারণের শও নেই, নর্মালের এন নেই, কিচ্ছু নেই এখানে। তখন ওনার যে হাজব্যান্ড, ওনার কাছে গিয়েও মানে ওনার হাজব্যান্ড সাহস পাচ্ছে না যাওয়ার, যে ধাক্কা মারবে কিছু করবে, সেটা সাহস পাচ্ছে না। বলছে যে না, কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আপনার মানে বউয়ের খালি পিঠের মধ্যে চাপড় মারুন, আর কিচ্ছু করতে হবে না। উনি চাপড় মারছে, আর ওই ছেলেটা ঘন্টা বাজিয়েই যাচ্ছে, মানে যে ক্লায়েন্ট যে আমাকে ফোন করেছিল, ও ঘন্টা বাজিয়েই যাচ্ছে উনি। আর উনি বলছে, বল এবার বল, তুই বলবি না মানে তোকে বলতেই হবে, মানে অত্যাচার করছে না ওভাবে, যে বলতেই হবে, কেন এসেছিস তোরা বল। বলছে যে ঠিক আছে আমি বলবো। ততক্ষণে ছেড়ে দিয়েছে, বলবো আমাদেরকে আগে কিছু খাওয়াও, হ্যাঁ কিছু খাওয়াও, এখানে কি অনুষ্ঠান হচ্ছে, কিছু খাওয়াও, আমরা না খেলে বলতে পারবো না, আমরা কিছু খাইনি এখনো। এবার এখানে একটা ব্যাপার আছে, ওই যে যিনি তান্ত্রিক উনি বলছে, এই মুহূর্তে যেহেতু উনি খেতে চেয়েছে, যদি না দেওয়া হয় আর যেটা বলবে সেটাই দিতে হবে, তাহলে পরে নাকি আরও বিপদ হবে। বলে কী খাবে? বললো কাঁচা মাছ। এইটা আমি যখন শুনেছি না, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমি তো দাঁড়িয়ে আছি যে কী বলছে এটা কী করে সম্ভব, এরম হয় নাকি? এরম তো আমি শুনেছি, ওইরম থোড়ি হয়, আচ্ছা না আমি ভাবছি এরম হবে না, ঠিক আছে। বলছে না এবার আমি যে ওখানে গিয়ে একটু জিজ্ঞাসা করবো উনি কি সত্যিই কাঁচা মাছ খাবেন, সেইটা তো আমি করতে পারছি না, মানে আমাকে দেখতে হবে, সেটা জানার জন্য আমাকে দেখতে হবে।
আমি দেখছি ওনাকে ফ্রিজ থেকে ওনার বউয়ের তো হাত মানে ওনার বৌমা আর কি, বৌমার তো হাত কাঁপছে, কোথার থেকে এনে দেবে, ওর নিজেরই সাহস পাচ্ছে না। ও বলছে আমি যাব এভাবে, তো ওনার ছেলে গেছে আনতে ফ্রিজ থেকে দিয়ে। সবারই খারাপ লাগছে ভেতর থেকে। আমরা কোনো দিন কোনো আমাদের ফ্যামিলি মেম্বারকে এরকম সিচুয়েশনে ভগবানের আশীর্বাদে যেন কোনো দিন দেখতে না হয়, আমরা কেউ নিতে পারবো না। এটা নেওয়ার মতন কোনো ঘটনা না। উনি নিয়ে এসছে 3 টুকরো কাঁচামাছ ছিল, তুমি বিশ্বাস করবে না, সত্যি খেয়েছেন উনি। ওটা দেখে আর আমি ঠিক থাকতে পারিনি। আমার মাথায় যে থাকে না একটা ঘুরে যাওয়া, চক্কর দিয়ে যাওয়া, একটা গা বমি ভাব আসা, আমার প্রচণ্ড রকমের তখন শরীর খারাপ লাগছিল। আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে, যে কিন্তু আমার একদিকে একটা মাইন্ড কাজ করছে যে আমাকে এখান থেকে যদি আমি শরীর খারাপ নিয়ে যাই, আমাকে আমার বাবা মা কিন্তু টেরও পাবে না। আমার বাবা মা থোড়েই জানে আমি কোন অ্যাড্রেসে, খালি জানে যে আমি চাকদার ভেতরে গৌড়পাড়ার দিকে গেছি। মানে আমি তখন আমার মানে মাথা কাজ করছে না যে আমি কি করব। আমি আসলেই ভয় পাচ্ছি। আমি এখন যদি নার্ভাস, ওটা অ্যাকচুয়ালি ভয় ছিল নাকি নার্ভাসনেস ছিল, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না তো ন্যাচারাল। অফকোর্স আমার প্রথমবার, আমি কোনোদিন এর আগে দেখিনি। আমি আমার বাড়ির ঘটনা যে আগে বলেছিলাম, সত্যি বলতে আমি যেহেতু জানি যে আমার বাড়ির এই কিছু কিছু জায়গা এরকম আছে, আমি সবসময় একটুখানি প্রোটেকশন নিয়েই চলি, যে যেখানে আপদ বিপদ আছে আমি জানছি আমি সেখানে যাব না। আমার অত এক্সপিরিয়েন্স করার কিছু নেই, আমি যাব না ওরকমভাবে। এবারে আমি যখন ওটা দেখেছি, ওটা দেখে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে জল খেয়েছি। আমার 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 ব্যাগে বোতল ছিল, নয়তো আমি ওনাদের থেকেও চেয়ে খেতে পারবো না, কারণ কি ওই যে আমার মাথাতে কাজ করছে, আমি ওনাদের ওই মুহূর্তের এক ফোঁটা জলও আমি খেতে পারবো না। আমার তাহলে লাইফ টাইম প্রবলেম হয়ে যাবে, তখন আমি খেতে পারবো না। আমি তখন জল খেয়েছি। জল খাওয়ার পরে আমি আবার নিজেকে একটু স্টেবল করলাম। তখন আমি একটু চোখে মুখেও জল দিয়ে নিয়েছি। আর আমার ফোনে কিন্তু কনস্ট্যান্ট বজরংবলী চলেই যাচ্ছে, যে হনুমান চালিসা কনস্ট্যান্ট চলে যাচ্ছে কোথাও না কোথাও। এটা আমার মনে হয় সেদিন বলে না বজরংবলী পাশে থাকা বা সাথে থাকা, উনি ছিলেন। আমি এটা অনেক কিছু দিক থেকে বুঝতে পারছি। সেদিন আমি পড়েও গেছিলাম লাল, ঠিক আছে, আমি সেদিনকে পড়েও গেছিলাম লাল, খুব অদ্ভুত বিষয়, আমি সেদিন পড়ে গেছিলাম লাল। এইবারে কি হয়েছে, উনি যখন মাছটা খাওয়া ফিনিশ করে, পুরোটা দেখতে পারিনি আমি, যখন খাওয়া স্টার্ট করেছে আমি সত্যি বলতে ওই ঘটনাটা দেখতে পাইনি পুরো, শুনলাম খেয়ে নিয়েছে। ওটা দেখা যায় না, ওটা খুব যদি মানে থাকে না, মানে এগুলো দেখে একদম অভ্যাস, একদম তারা দেখতে পারবে। ততক্ষণে এইবার উনি তান্ত্রিক যিনি ছিলেন উনি কিন্তু দেখছে, উনি একদম পুরো একদম ভালো করে দেখছে। এইবার বল কেন এসছিস তোরা? আমাদেরকে তো পাঠানো হয়েছে ওনাকে মেরে ফেলার জন্য। মেরে ফেলার জন্য মানে কে পাঠিয়েছে তোদের? আমাদের তো অনুমতি নেই নাম বলার, কিন্তু আমাদেরকে কাজ দেওয়া হয়েছে যাতে আমরা ওনাকে মেরে ফেলি ধীরে ধীরে। উনি তো বেশি দিন বাঁচবে না। ওরাই বলছে, মানে ওনার যে বলছে যে তোরা যে মানে মেন কথা, ওনার উপর 2টো প্রেত চালান করা হয়েছে। আগের থেকে নাকি একজন ঘাড়ে ছিল, ওনাকে জিজ্ঞাসা করছে যে কে আগে কে, তো বললো মানে ওনার বাঁ দিকে যে ছিল সে অনেক আগের থেকে ছিল আর কি, 2 মাস ধরে। আর একজন যার পরে মানে যে আসার পরে 1 মাস যাবত ওনার আরও বেশি শরীর খারাপ, সেটা হচ্ছে কি ডান ঘাড়ে চালান করেছে। এবার কে চালান করেছে, ওনারই পরিবারের মধ্যে থেকে কেউ একজন হিংসা করে, মানে ওনার পরিবারে কেউ একজন বোধহয় আর একজনও ছিলেন যার হয়তো এরকম মন্দির আছে, কেউ ওনার কাছে ঝাড়াতে যায় না বা কিছু, হিংসা করে এটা করেছে। যেহেতু সবাই আসছে, আর আমি যতটুকু শুনলাম ওনার কাছ থেকে না অনেকের দেখবে বিশ্বাস, তোমার যেটাতে বিশ্বাস আছে, যার উপর বিশ্বাস আছে, দেখবে তার দেওয়া কোনো কথা হোক, তার দেওয়া কোনো রেমিডিজ হোক, তার দেওয়া তোমার মনেই হবে যে কাজ হচ্ছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার ওনার কাছে এসে অনেকে সুস্থ হতো, ভালো হতো, এইটা মেনে নিতে পারছিলেন না। মানে ওনার ফ্যামিলিতে আর একজন যিনি আছেন, বোঝাই গেল যে এটা তো আর ওরভাবে বলবে না, বোঝা গেল যে ওখান থেকেই চালান করেছে। এবার কি করা যায়, ওই যে যিনি তান্ত্রিক উনি নিজে বুঝে গেছে, আমি একদম বলেই দিচ্ছি, উনি বুঝে গেছে যে এটা ওনার হাতে নেই, এটা ওনার বশে নেই। আচ্ছা, তাহলে এবার কি হবে,
উনি তো ওভাবে ভাত তুলে তো দিয়েছে। আর উনি যদি ভয় পেয়ে একবার বলে যে আমার দ্বারা হবে না, তাহলে তো হয়ে গেল। উনি কোনোভাবে কি করলো, ঝাড়াচ্ছে, যাতে করে ঝাড়াতে ওই যে দুটো প্রেত ওরা কিছুক্ষণের জন্য হলেও ছেড়ে যায়। উনি ঝাড়াতে একটা টাইমে উনি ওই যে মহিলাটি অসুস্থ হয়ে পুরো একদম সেন্সলেস হয়ে গেল। ঝাড়াচ্ছে বলতে ওই একটা কিছু আগুন টাগুন জ্বালিয়ে দিয়ে উনি ওনার মতন মন্ত্রপাঠ করছে, জল ছেটাচ্ছে। আর ওই যে ওই ছেলেটাকে কনস্ট্যান্ট বলেছে ঘন্টাটা বাজাতে, ওই যে মন্দিরে ঘন্টা বাজিয়েই যেতে। তাহলে পরে ওই মুহূর্তে যে এবার সবাই তো, আমি যতদূর বুঝলাম সবাই বুঝছে যে ওটা ছেড়ে গেছে। যখন উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন ওখানে, বললো যে ওনাকে এবার ঘরে, আর ওনাকে বেঁধে দিয়েছিল, কিছু একটা করে বেঁধে দিয়েছিল। আর উনি বলেই দিয়েছিলেন এই বাঁধন 24 ঘন্টার বেশি থাকবে না। আচ্ছা, তাহলে তুই তো আবার ফিরে আসবে, তাহলে এখন কি করা যেতে পারে? সবারই তখন কোয়েশ্চেন এটা। ওনার ছেলে বলছে যে এ বাবা কাকু, তাহলে কি করে হবে? তাহলে তুমি পুরোটা তাড়িয়ে দিলে না? বলল না, এই মুহূর্তে যে প্রেত, সেই প্রেত ওই যে তাল গাছ, ওখানেই উনি কোনো এক সময়তে গেছিলেন, ওই মুহূর্তেই ওনার উপর চালান করা হয়েছিল। তাই উনি যে তাল গাছের সামনে দিয়ে ঘুরে বেড়াতেন, ওই 7 দিন দেখেছেন ওভাবে, মানে বুঝতে পেরেছেন 7 দিন রাত্রেবেলা ছিলেন না। ওই যে দুটো প্রেত, ওদেরকে এমনভাবেই কোনো কিছু বশ করে মানে করেছেন উনি, বশ তো না, মানে উনি কি বললেন যে 24 ঘন্টাতে ওনাকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে ওনাকে ঠিক করতে হবে। এবার তখন বলছে কাকু তুমি যদি ঠিক করতে না পারো মাকে, তাহলে আমরা কি করে পারবো? আমরা তো দিশেহারা হয়ে গেছে। আমিও ইন্টারেস্ট নিয়ে শুনছি যে তাই তো, যদি তাই হয়। আর ওই প্রেত, হ্যাঁ এটা ঠিক যে উনি, ওই যে দুটো প্রেত আছে, ওরা অন্য কারোর ঘাড়ে যাবে না, কিন্তু ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? ক্ষতি করবে না তোমাকে ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে, তার কি গ্যারান্টি দিচ্ছ তুমি? কি করা যাবে? বলছে যে কিছু মনে করবেন না, আমার হাতে এতটুকুই ছিল। এটা যারা একদম বলে না জাদ্দেল, যারা একদম সুলেমানি তন্ত্র জানে একদম প্রপারলি, তাদের লাগবে এখানে। যারা জিন রাখে, আচ্ছা, যারা জিন রাখে তাদের লাগবে এখানে। কেন? কারণ কি তাদের বসে এবার একটা খোঁজ করতে হবে, 24 ঘন্টার মধ্যে খোঁজ করতে হবে। একটা টাইম লিমিট দিয়ে দিল যে, এবার বলছে যে এটা খুঁজে, বলছে সেটা, এবার ওনাদের অনেক কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে, কন্ট্যাক্টটা করে দিতে পারবে। বললো যে অন্তত 3-4 জন লাগবে এরকম, মানে 2-এর বেশি তো লাগবেই, যারা এরকম জিন রাখেন আর যারা সুলেমানি তন্ত্র বিশাল পটু যারা। কারণ কি তাদের কাছে যে জিন আছে, সেই জিন দ্বারা ওই প্রেত বশ করে প্রেতকে মারতে হবে, মেরে ফেলতে বলতে, দেখো মেরে ফেলা বলতে ওদের যে শক্তিটাকে কেড়ে নিয়ে, পুরো একটা মানুষের কাছে যদি ধরো 2 জন মানুষ যুদ্ধ করছে, যার কাছে তখন কোনো অস্ত্র নেই, যে নিরস্ত্র, তার কিন্তু কোনো পাওয়ার নেই, তো ব্যাপারটা এরকম, ওই প্রেতটাকে পুরো শুয়ে বন্দি করে দিতে হবে দুজনকে। আর এটা সুলেমানি তন্ত্রটা করতে পারবে খুব ভালোভাবে। ততক্ষণে বেজে গেছে, কারণ কি এই যে ঘটনাটা আমি যতটা বলতে আমার যতটা কম সময় লাগলো, ওই সিচুয়েশনটা কিন্তু ততটা লম্বা ছিল, মিনিমাম 4-5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ বিশাল বড়। আমি বেরিয়েছি কখন, আর আমি কিন্তু সারাদিন, খুব অদ্ভুত ব্যাপার শোনো, সেদিনকার আমাকে ওই যে যিনি যে তান্ত্রিক আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা তুমি কি কিছু খেয়ে এসছো? আমি বলছি আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি সকাল থেকে 1 বিন্দু জল খাইনি, কিছুক্ষণ আগে দেখলাম তখন আমি জল খেয়েছি। আমাকে বললো খুব ভালো কাজ করেছো, তুমি আজকে যদি কোনোভাবে আমিষ খেয়ে আসতে, বা আর আমি সবসময় ধোয়া জামা কাপড় পরে একদম বাইরে, মানে আর যেহেতু সারাদিনের নামে থাকবো, তো আমি সেভাবেই প্রোটেকশন নিয়েই বেরোই আমি। তো আমি সেদিনকে আমি না ব্রেকফাস্টও করা হয়নি আমার, আমি পুরো না খাওয়া। তাই ওই যে সিনটা আমি যখন দেখেছি ওভাবে উনি খাচ্ছেন, তখন আমার মানে শরীরটা আরও খারাপ হয়ে গেছে তখন ফট করে। তখন আমাকে বলছে যে তুমি খুব ভালো কাজ করেছো, যে আর আগের দিন রবিবার ছিল, আগের দিনও কোনো আমিষ কিছু খাইনি, তুমি বিশ্বাস করতে পারবে না, এটা খুব অদ্ভুত। বলে খুব ভালো কাজ করেছো, তুমি অন্তত আমিষ কেন, তুমি কোনো ভাতও কিছু খেয়ে আসোনি, যদি হতো
তাহলে উনি যেভাবে তোমাকে দেখছিল, আমাকে উনি সঙ্গে সঙ্গে বললো তোমার কিন্তু কদিন শরীরটা একটু খারাপ যাবে, আমি ঝাড়িয়ে দিচ্ছি। উনি একটুখানি ওই মাথায় টাথায় ওই কি ওনার সাথেই ছিল, বুলিয়ে টুলিয়ে দিল, দিয়ে মানে ঝাড়িয়ে দিল, বললো আর কোনো সমস্যা নেই, তোমার এমনি ঠিকঠাক আছে, তুমি বাড়িতে যাও, তবে তুমি কদিন একটু অসুস্থ থাকতে পারো তুমি। এবার আমি আর এর থেকে বেশি তো ওখানে থাকতে পারবো না, কিন্তু আমার তো জানতে হবে যে ও লাস্টে গিয়ে কী হলো। তো ওই মুহূর্তের জন্য আমি ওখান থেকে বেরিয়ে গেছি। আমি সেদিনকার ওখান থেকে যে মাইন্ডসেটটা নিয়ে বেরিয়েছি না, বুঝতেই পারছো আলাদা। প্রথমবার কোনো কিছু এক্সপিরিয়েন্স করলে যেটা হয়, বুঝতেই পারছো তুমি পুরো আলাদা হবে। আমি যখন গাড়িতে উঠলাম, আমার মানে আমি মানে যেতে হবে, যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি এটা কী দেখে ফেললাম, আমি কেন আসলাম। আবার ভাবছি এরকম তো আমাকে ভবিষ্যতেও যেতে হতে পারে। এটার জন্য মানে অনেক ধরনের থটস কাজ করছে মাথার মধ্যে। তবে অ্যাট দ্য সেম টাইম আমার এটুকু মাথায় আছে যে বাড়িতে পৌঁছাতে হবে, কোনোভাবে আগে বাড়িতে ঢুকতে হবে। বাবা মা ফোন করছে, তখন আমার বলছে আমি বাড়িতে আসছি। বাড়িতে গেছি, খেতে পারিনি, পেটে খিদা, খেতে পারিনি। বাড়িতে একটা অদ্ভুত কাণ্ড কী হয়েছে সেটা আমি বলছি। বাড়িতে ঢুকেছি, বাড়িতে ঢুকে এবার তো জিজ্ঞাসা করছি কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। আমি যে এবার গুছিয়ে বলবো সেই ক্ষমতাটা তখন আমার নেই। আমার বহুত মাথা ধরেছে, বহুত। আমি বিকেলবেলা কল বুকড, মানে ওই আগের থেকে কনসালটেশন বুক করে রাখে তো। আমি জেনারেলি আমি কথার খেলাফ কোনো দিন করি না। আমি জানি যে আর আমি যেহেতু কথা দিয়েছি, খুব ভাগ্যবশত 2-3 ক্লায়েন্ট ছিল বিকেলবেলাতে, তাই খুব একটা প্রবলেম হয়নি আমার। মানে প্রবলেম হয়নি মানে আমার চার্ট বানানো থাকে, আগে তো চার্টটা বানিয়ে নিয়ে তো আমাকে কনসালটেশন ফোনে দিতে হবে, সেটা অন কল দেখা যায় যে 1-1.5 ঘন্টা লেগে যায়। কিন্তু আমি ওই মুহূর্তে খালি বলছি যে আমি একটু জাস্ট অল্প একটু ভাত খেয়ে আমি জাস্ট ঘুমাবো কিছুক্ষণ। আমি চোখে ঘুম, মাথা যন্ত্রণা, আমি পারছি না নিতে, আমি ঘুমাবো। এবার কোনো রকম শর্টে বললাম, আমার বাবা মা তো অবাক হয়ে গেছে, যেটা হয়, কারণ কি ভয় তো সবাই পায় না, বাবা মা তো। বাবা খালি পট করে আমাকে একটা কথা বললো, এই ঘটনাটা যখন ঘটছে তখন কটা বাজে? আমি বলছি 1-1:30 হবে ওরকম। বাবার মাথাতে হাত। কেন হাত? পারফিউম অনেকগুলো আছে আমার, কিন্তু আমি ডেইলি বেসিসে স্নান করে উঠে একটা পারফিউম আমি ইউজ করি, ওটা আমার ব্যাগে থাকে সবসময়, মানে ওটা আমি ডেইলি ইউজ করি। আর র্যান্ডম কোথাও বেরিয়ে গেলেও আমি ওটা ইউজ করি। আমি যখন ওখানে বসেছি, বসার পরে আমার বাবা খালি বলছে, মানে সোফাতে আমি বসলাম, আমি তখন কোনো কথা বলছি না। বাবা বলছে যে 1-1.5 ঘন্টা টানা আমি যে পারফিউমটা ইউজ করি, ওইটার গন্ধ নাকি পুরো ঘরে ম করছিল। ওইটা শুনে আমার বুকটা ছ্যাদ করে উঠেছে। 1-1.5 ঘন্টা নাকি ঘরে ওটা ম করছিল। বাবা বলছে আমি দেখতে গেছি যে তোর মানে বটলগুলো ফেটে গেল কি না, কী হলো, ব্যাগ খুঁজে দেখছি, না কিছু তো হয়নি। বাবাজি তাহলে এত গন্ধ কেন বেরোচ্ছে এখান থেকে, মানে যে পারফিউমটা, এমন তো না বাজে গন্ধ, খুব সুন্দর গন্ধ, কিন্তু একটা দেখবে কোনোটা সুন্দর গন্ধ যদি বেশি আসে না, খুব উগ্র লাগে। তখন খালি আমার মনের মধ্যে একটা জিনিস স্ট্রাইক করলো, সেদিন আমাকে একজন খুব প্রোটেক্ট করেছেন, বজরংবলী প্রোটেক্ট করেছেন বিশাল। প্রায় যতক্ষণ আমি দাঁড়ানো, তুমি চিন্তা করতে পারবে না। ওই হনুমান চালিসা আমার মোবাইলে ইউটিউবে কমসে কম 98-99 বারের ঊর্ধ্বে চলেছে, তার বেশি ছাড়া কম হবে না। কারণ কি হচ্ছে বলছি, শেষ হচ্ছে আমি চালাচ্ছি, শেষ হচ্ছে আমি চালাচ্ছি, শেষ হচ্ছে আমি চালাচ্ছি। 15 জুন গেছিলে? 15 জুন, হ্যাঁ 15 জুন গেছিলাম আমি। প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে, হ্যাঁ এরকম তো হয়েই গেছে। তারপরে না, অ্যান্ড ওখানে যাওয়ার জন্য আমার মা আমাকে এখনও কথা শোনায়। কথাটা কীরকম শোনায় যে হ্যাঁ তুই এরকম যেতে বললো দেখি তুই চলে যাবি, তোর তো। আমি এখন বলছি আমার বাড়িতে যদি এরা আসতো, সেটা কি খুব ভালো হতো? এটা তো খুব ভালো একটা হতো না। আমি গেছি ভালো হয়েছে একদিক থেকে, না আমার বাড়িতে আসলে সমস্যা ছিল। ঠাকুর চেয়েছেন যাতে আমি মানে ওখানে যাই। এখন আমি ওখানে গেছি, আমি ওই ইনসিডেন্টের পরে আমার লাইফেও অনেক ইনসিডেন্টস হয়। অ্যান্ড সত্যি বলতে আমি যেরকমভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম, আমি খুব একটা বেশি ক্লায়েন্টের চাপ নিতে পারছিলাম না। আমার শরীর খুব খারাপ ছিল,
তুমি আমাকে তো ফোন করেছিলে তখন, হুম তোমাকে আমি বলেছিলাম যে অরিত্রতা আমি কিছুদিন পরে কথা বলছি, আমি স্টেবল নেই, আমি একটু পরে কথা বলছি। আমি মানসিকভাবে খুব আনস্টেবল ছিলাম, আমি মেন্টালি ফিজিক্যালি আনস্টেবল ছিলাম, আমি খেতে পারতাম না একদমই। ইনফ্যাক্ট আজকের এই শ্যুটটা আই থিঙ্ক 3খানা ডেট ক্যান্সেল হওয়ার পর পরে হয়েছে। হয়েছে, হ্যাঁ 3খানা ডেট ক্যান্সেল হওয়ার পরে এই শ্যুট। তারপর টু বি অনেস্ট কিছুদিন আগে আমি ঘরে চলতে চলতে আমার পা একদম স্লিপ হয়ে যাওয়া। এখন অনেকে ভাবতে পারে যে এগুলো খুব এগুলো তো নমিনাল, বাট এতটা খারাপ পজিশনে আমি কখনো বাট পরপর কোনোদিন, পরপর যখন কিছু খারাপ হ্যাঁ ঘটনা ঘটতে থাকে তখন আমাদের মনে হয় জিনিসগুলো অ্যালাইন করা রয়েছে পরপর, কোনো অ্যাকচুয়ালি একটা আমার কারণে হচ্ছে। অ্যাকচুয়ালি ওই সিচুয়েশনটার পরে আমি বোধহয় এখনও অবধি আমি নিজের থেকেই বলছি বড়জোর 1 কি 2 দিন 3 দিন হ্যাপি ছিলাম। মানে আমি হ্যাপি থাকার চেষ্টা করি, দেখো হ্যাপি থাকার চেষ্টা কেন করি, কারণ কি আমি যে প্রফেশনে আছি, আহ, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আমি যদি আজকে লোকদের হেল্প করি না, আমি যখন একজন মানুষকে তার ফিউচার গাইডেন্স দিচ্ছি, যতটুকু আমার নলেজ আছে, যতটুকু আমার বিদ্যা আছে তার থ্রুতে, আমি যদি ভেঙে পড়ি বা আমি যদি নার্ভাস হয়ে যাই তাহলে তো হবে না। আর যেটা আমি হইও না, আমার কাছে কনসালটেশন নিয়ে আমি সবসময় দেখেছি আমার ক্লায়েন্টের রিভিউ এরকম থাকে যে আপনি যেরকম, আমি খুব মজার রেমেডি অবধি দিয়ে দিই যে আচ্ছা আপনার মুডটা খারাপ তো আপনি একটা কাজ করুন, আপনি একটা এন্টারটেনমেন্ট কোনো একটা শো দেখুন, সবসময় স্টোন বা কিছুর মধ্যে মন ভালো রাখতে হবে, চন্দ্র ঠিকঠাক রাখতে হবে, চন্দ্র আমি নিজে, আমার মন, তাই না? কিন্তু আমি নিজে, আমি তখন যখন আমার ক্লায়েন্ট আসছে তখন কিন্তু তাদেরকে আমি কনসালটেশন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি নিজে কোথাও না কোথাও টিল নাও, আজকে অবধিও আমি এতটুকু বুঝতে পেরেছি যে সামথিং ইজ ভেরি রং উইথ মি, বা কিছুর একটা ইম্প্যাক্ট পড়েছে আমার উপর। আমি অসুস্থ ছিলাম, অনেক দিন অসুস্থ ছিলাম। আচ্ছা লাস্ট অবধি মহিলার কি হলো? আচ্ছা লাস্ট অবধি আমি সেদিন আর কোনো খোঁজ খবর নিতে পারিনি, কারণ কি আর আমার একটা মাথাতেই ছিল যে উনি সেদিনকার তো ঠিক হবে না, কারণ কি লোক তো খুঁজতে হবে। আমি 2 দিন পরে ফোন করেছি, আচ্ছা আমি বললাম কি হলো, মানে বললো মা এখন সুস্থ কি অসুস্থ আমি বলতে পারবো না। আর আমি এরকম কেন, বললো মা তো শয্যাশায়ী হয়ে গেছে। শয্যাশায়ী হয়ে গেছে যখন বলেছে তখন বুঝে গেছি যে ছেড়ে দিয়েছে। আমি বললাম মানে যেটা ছাড়ার ছেড়ে দিই? বললো হ্যাঁ, লোক আনা হয়েছিল ওই প্রেত বন্দি করে, মানে আগে মেরে বন্দি করে, বলল যে অনেকক্ষণ ধরে কাজ হয়েছে, সারা রাত কাজ হয়েছে, কিন্তু মা অনেক অসুস্থ, মাকে বেঁধে দিয়েছে, বেঁধে টেঁধে দিয়ে মাকে রুদ্রাক্ষও দিয়ে দিয়েছে, মানে ঠাকুরের ইয়ে টিয়ে দিয়ে। আমি একটা আর একটা এক্সট্রা সাজেশন দিলাম যে এরকম আর একটা ঘটনা কি বলো তো, ওই দিকে না খুব একটা মানে বজরংবলীকে যেমন আমরা খুব মানি, খুব গ্রামের দিকে এই জিনিসটা আমি আগেও দেখেছি, লোকে জানেই না যে হনুমানজিকে পূজা করা হয়। আমি অনেককে দেখেছি, এটা এটা খুব অবাক্কর ব্যাপার। আমার কাছে প্রথম এটা খুব অবাক্কর লাগতো যে জানে না। তারপরে আমি রিয়েলাইজ করলাম হতে পারে ওনারা হয়তো জানে না যে হনুমানজিকে পূজা করা হয় অ্যান্ড হনুমানজি কতটা প্রোটেক্ট করতে পারে। আমি তখন ওনাদেরকে বললাম দেখুন একটা কাজ করতে পারেন, আপনাদের বাড়িতে যেরকম এরকম যেহেতু সমস্যা হলো, স্পেশালি আপনার মায়ের ঘরে একটা হনুমানজির ছবি লাগাবেন, আপনাদের যেই দরজা দিয়ে আপনারা বাইরে যান সেই ওখানে হনুমানজির ছবি লাগাবেন, রোজ ঘরে ধূপধুনো দেবেন, আর যে মন্দির আছে সেখানেও হনুমানজির ছবি রাখবেন একটা। আমি বললাম যে উগ্রতা কাটতে পারে, আমি এটা ওনাদেরকে সাজেশন দিলাম। আর এটা বললাম যে আর উনি বললো যে মা যেহেতু খুব অসুস্থ, এখন আবার নতুন করে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, মানে এই যে কাজগুলো যে করা হয়েছিল সেই ক্রিয়াগুলো শেষ, এখন ডক্টর হয়তো ঠিক করলেও করতে পারবে। সত্যি বলতে আমি তোমাকে একটা কথা বলি, এই শ্যুট হওয়ার আগে আমি কালকেও ফোন করেছি ওনাদেরকে যে আমি করেছিলাম, তো তখন বললো যে এখন ঠিকঠাক আছে, তাও মানে মানে হাঁটতে চলতে, এখন উনি পুজো টুজো দিচ্ছে, আবার নিরামিষে ব্যাক করেছে, এখন কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কে করেছে ওভাবে বোঝা তো যায়, কে করতে পারবে ওনারা বুঝতে পারছে হয়তো, এখন ওনার এই সিচুয়েশান। মানে এটা দেখো আমরা তো অনেক রকমের ঘটনা শুনি, ঠিক আছে, বাট এটা এমন একটা এক্সপিরিয়েন্স যে তুমি চোখের সামনে হ্যাঁ প্রথমবার এরকম একটা জিনিস দেখেছো যেখানে কেউ একজন অলরেডি অ্যাফেক্টেড এবং মানে তাকে ভূতে ভর করেনি, তাকে চালান করা হয়েছে, এরকম একটা বিষয়।
এবং সেই জিনিসটা তুমি লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করছো। আমি জাস্ট এটা ভাবছি যে ওই টাইমে তুমি কি ফিল করছিলে? কারণ আমি যখন লাইফে ফার্স্ট টাইম চোখের সামনে এরকম এক্সপিরিয়েন্স করেছিলাম, যখন আমার সামনে কেউ পজেসড হয়েছিল, দেখো পজেসড হওয়া, চালান করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে, ঠিক আছে? কারণ যখন চালান করা হয় ওটা একটা নির্দিষ্ট স্টেজে হয়, বহু দিনের অবজারভেশনের পর আস্তে 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 সেই স্পিরিটের ম্যানিপুলেশন ধীর গতিতে চলতে থাকে। কারণ ওটা কারোর একজনের কমান্ডের ওপর ডিপেন্ড করে জিনিসটা কাজ ঘটে। করে। আর নর্মাল পজিশনের ক্ষেত্রে কি হয়, স্পিরিটের ফ্রি উইল কাজ করে যে সে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে বা কতটা ক্ষতি করবে। তো দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, বাট এক্সপিরিয়েন্সটা তো সেম। আমি যখন চোখের সামনে দেখছি একটা পজেসড মানুষের অ্যাক্টিভিটি আমার সামনে ঘটছে, তুমিও সেরকম দেখেছো, তো আমি কোথাও না কোথাও ট্র্যাক ব্যাক করে সেই দিনটায় চলে গেছিলাম। এখানে আমি একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই যে তুমি যখন গেছিলে ওখানে, তুমি সবার চার্ট দেখেছিলে, তুমি ওই মহিলারও চার্ট দেখেছিলে, সেখানে গিয়ে তুমি কিছু দশা অন্তর্দশার কথা আমায় বললে। ওকে, আমাকে একটা কথা বলো, এই যে মানুষের চার্টে বা মানুষের কুষ্ঠিতে দশা, মহাদশা, অন্তর্দশা এগুলোর সাথে কোনো প্যারানর্মাল ইনসিডেন্টের কানেকশনটা কি? আচ্ছা, হ্যাঁ, এটা আমি বলছি। তার আগে আমি আরেকটা কথা বলি। আমি আরেকটা জিনিস যেটা জানতে পেরেছি, এটাতে আমি আসছি। যেটা তুমি বললে না, পজেসড হওয়া, যেটা ইনস্ট্যান্ট, যেটা একটা কাজ করে, যেটাকে এক কথাতে বাংলা ভাষায় বলে ভূতে ভর করা, যেটা আমরা দেখেছি, যেটা মানুষের কিছু কার্মিকের মানে কিছু কর্মা বা কিছু কার্মিক ডেপস পেন্ডিংয়ের জন্য দেখা যায় যে হয়। আর আরেকটা হচ্ছে যেটা চালান করা। আমি একটা জিনিস বলি, এই যে প্রেত চালান যে ব্যাপারটা, এটা আমি জানতে পেরেছি। এটা আমার সত্যি বলতে নলেজে ছিল না। এটা 45 ডেজ টু 90 ডেজের মধ্যে কাজ করা স্টার্ট করে। আর এটা এত স্লোলি কাজ করবে, প্রথমে মানুষের বিহেভিয়ার ফ্লাকচুয়েট চেঞ্জ বলিনি কিন্তু, ফ্লাকচুয়েট কেন বললাম, উনি প্রথম দিন একটা বিহেভ করবে যেটা ওনার, পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা হ্যাঁ, যাবে। ওনার যেটা নিজের সেলফ থাকবে না। সেকেন্ড দিন উনি মানে ওনার প্রথম দিনের কথার সঙ্গে সেকেন্ড দিনের কথার কোনো মিল থাকবে না। একদিন ওনার পার্সোনালিটি কাজ করবে, আর একদিন ওই প্রেতের পার্সোনালিটি কাজ করবে দিয়ে। আর হ্যাঁ, যেখানে প্রশ্ন দশা, মহাদশা, অন্তর্দশা, আচ্ছা, প্রথম কথা, কিছু প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের জন্য এরকম হয়। এবার এই ধরনের কোনো পজেশন কারোর কোনো দিন হতে পারে কি না, সেটা প্রেত চালানি হোক বা তুমি যে ধরনের পজিশনের কথা বলছো সেটাই হোক না কেন, সেটার জন্য যে ধরনের প্ল্যানেটস দায়ী সেগুলো হচ্ছে কি স্যাটার্ন, কেতু। স্যাটার্ন একা নয় কিন্তু, স্যাটার্নের সঙ্গে কেতুর কনজাংশন, স্যাটার্নের সঙ্গে রাহুর কনজাংশন। আর যদি কোথাও স্যাটার্ন, কেতু, মুন থাকে তাহলে তো হয়েই গেল। আর একটা আছে, সেটা হচ্ছে কি মুনের সঙ্গে বুধ, মানে মার্কিউরি আর কি, চন্দ্রের সাথে বুধ। আর কোনোভাবে যদি চার্টে বুধ খারাপ থাকে, তো এবার যার চার্টে যেটা এফ্লিক্টেড হয়ে বসে থাকবে, তখন যদি সেই প্ল্যানেটের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আসে, ওনার যেমন 3টে একসাথে চলেছে। আচ্ছা, আমি কি বললাম, আমি যখন ওনার চার্টটা বের করলাম, আমি কিন্তু জিজ্ঞাসা করে নিলাম যে আপনারা শিওর তো এটাই টাইম? যদি আমি বলছি, যদি একটু গন্ডগোলও যদি হতো, লগ্ন যদি চেঞ্জ হয়ে যেত, ওটা হয়তো 8th হাউস থেকে 7th হাউস বা 9th হাউস হতো, বাট সেম ইম্প্যাক্ট থাকতো। ওকে, কিন্তু তুমি যেটা বলছো যে ওনার অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটের কনজাংশনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, ওকে, এটার সাথে কেউ ওনার ওপর ব্ল্যাক ম্যাজিক করে প্রেত চালান করছে, এতটা কি করে অ্যালাইনমেন্ট হচ্ছে? ওকে, দেখো, যাদের স্যাটার্ন কেতু থাকবে, মুন তুমি ছাড়া আমি বলছি, স্যাটার্ন কেতু যাদের থাকবে, স্যাটার্ন কেতু যাদের থাকবে, মার্কিউরি রেট্রোগেট বা বুধ কোনোভাবে খারাপ, মানে মার্কিউরি যদি চার্টে খারাপ হয়, যেটাকে আমরা বুধ বলে জানি, খারাপ হয় বা রেট্রোগেট বা কম্বাস্ট হয়ে বসে যায়, মানে অস্ত চলে যাওয়া একবারে হয়। চন্দ্রের যদি কোনো খারাপই থাকে, এগুলো যদি হয়, তোমার সাথে জীবনে এমন কোনো না কোনো ঘটনা ঘটবে। সেটা একবার ঘটুক, বারবার ঘটুক, ঘটবে। আর যখন ঘটবে, তখন হয় সেটা তোমার ট্রানজিট চার্ট, মানে গ্রহের গোচর থেকে সেটা বোঝা যাবে। আর না হয় সেটা তখন ঘটবে যখন এই প্ল্যানেটগুলোর মধ্যে যে কোনো একটা প্ল্যানেট অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট কীভাবে হবে? যখন তার দশা, মহাদশা, প্রত্যন্ত দশা চলবে। ওনার তো তিনটে একসাথে অ্যাক্টিভেট হয়েছিল। তার মানে কি ওনার লাইফে এই সিচুয়েশনটা হওয়ার ছিল? কখন হলো? যখন ওনার এই 3টে গ্রহই একসাথে অ্যাক্টিভেট হয়ে গেল।
মানে কি, এটা ওনার হওয়ার ছিল, কিন্তু টাইমটা ছিল তখন। আচ্ছা, ওকে। তো তুমি রাশি বললে, তুমি দশা মহাদশার কথা বললে এবং গোচরের কথাও বললে। এবার সাপোজ তুমি ধরে নাও তোমার আর আমার দুজনেরই সেম রাশি, ওকে, জডিয়াক সাইন সেম, দুজনের গোচরও সেম, ওকে, মানে রাশির যে ঘরের গোচর হয় সেটাও সেম, বাট তুমি আমি তো ডিফারেন্ট পারসন, দুজনে আলাদা ব্যক্তি। তো সেক্ষেত্রে আমাদের দুজনের এফেক্টও যে সেম হবে তা তো নয়, দুজনের আচ্ছা, এফেক্ট তো আলাদা। কোয়েশ্চেনটাতে মানে একটুখানি মানে হ্যাঁ আমি বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা তুমি বলতে চাইছো, যদি আমাদের দুজনের মুন সাইন, কারণ কি সান সাইন তো অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, মুন সাইন মানে যেটা চন্দ্র যে আমি আর ঘরে, একটু সহজ করে দিচ্ছি, দুটো আলাদা মানুষের একই রাশির ঘরের গোচর যদি সেম হয় সেক্ষেত্রে কি এফেক্ট ডিফারেন্ট কেন হয়? প্রথম কথা, সবসময় যে দুটো সেম রাশির ব্যক্তির গ্রহের গোচর সেম হবে এটার কোনো মানে নেই। কারণ কি, আচ্ছা দুজন সেম রাশির ব্যক্তি, আমি তুমি ধরো, আজকে ধরো তোমার মকর রাশি আমার মকর রাশি, কোনো দিন তোমার গ্রহ যে গোচর নিচ্ছে আমারও সেম গ্রহ সেমভাবে সেম রাশিতেই গোচর নিচ্ছে, কিন্তু আমাদের হাউস তো আলাদা হবে না। আচ্ছা, এইবার আমাদের ট্রানজিট কখন মিলবে আমি সেটা বলি, যদি আমাদের লগ্ন সেম হয়। ওকে, অ্যাসেন্ডেন্ট যেটা আমরা জানি লগ্ন, এবার যদি তোমার আর আমার মকর রাশি ছেড়ে দাও, মকর লগ্ন হয়ে গেল, তোমার মকর লগ্ন আমার মকর লগ্ন, ঘটনা একই হবে বলছি না, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো তোমার মকর লগ্ন, ধরে নাও তুমি ম্যারিড পারসন আর আমি আনম্যারিড পারসন, ঠিক আছে? এইবার দুজনেরই মকর লগ্ন, কোনোভাবে আমি দেখতে পাচ্ছি মকর লগ্নে যেটা ফিফথ হাউসকে কি ধরা হয়, চিলড্রেন মানে বাচ্চা কাচ্চা, পড়াশুনো আর লাভ অ্যাফেয়ার্স, ঠিক আছে? আচ্ছা তুমি দুজন ধরো, তুমি দুজন বাদ দাও, তিনজন ধরো, ধরো আমি তুমি আর একটা বাচ্চা, আমাদের সেম তিনজনেরই মকর লগ্ন, ঠিক আছে? এইবার কোনোভাবে বুধ রেট্রোগেট হয়ে বসে আছে আমাদের ফিফথ হাউসে, ওই যে বললাম লগ্ন তো এক না, মকর লগ্নের ট্রানজিট তো সেমই হবে। এইবার আমরা অ্যাডাল্ট পারসন, আমাদের সঙ্গে যে ঘটনা মিল খাবে বাচ্চাটার সাথে কি সেই ঘটনা একই সঙ্গে মিল খাবে? খাবে না। আমি বুঝিয়ে দিচ্ছি কীরকম হবে। কারণ কি, একটা ঘর তো শুধু একটা জিনিস আইডেন্টিফাই করে না, ও একসঙ্গে 3-4টা জিনিসকে আইডেন্টিফাই করে, ইন্ডিকেট করে, আমি এটা বলতে চাইছি আর কি। ধরো তোমার ক্ষেত্রে যেটা হলো, তোমার ক্ষেত্রে বুধ রেট্রোগেট হয়ে বসে আছে, ধরতে পারো যে তুমি ধরো ম্যারিড, তোমার সঙ্গে তোমার যে স্ত্রী তার কি হবে, কমিউনিকেশন গ্যাপ হবে। আচ্ছা, কমিউনিকেশন গ্যাপ হবে, ভুল বোঝাবুঝি হবে, ঠিক আছে? ভুল বোঝাবুঝি হবে, দেখা যাবে যে কীরকম ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেমন ধরো সে তোমাকে কিছু আনতে বলেছিল, তুমি আনতে ভুলে গেছো, সেই নিয়ে একটা ঝামেলা হলো। আমি উদাহরণ দিচ্ছি এটা। ধরো আমি আনম্যারিড, আমার ধরো কোনো একটা লাভ লাইফ আছে, ধরো আমার ক্ষেত্রে কি হবে, দেখা যাবে পাস্ট লাইফ মানে আমি আগের জন্মের কথা বলছি না, পাস্ট থেকে কোনো একজন ব্যক্তি এসে আমার লাভ লাইফে বা আমার বর্তমানে আমি যদি কোনো প্রেমের সম্পর্কে থেকে থাকি সেখানে এসে ঝামেলা সৃষ্টি করছে, ঠিক আছে? আবার পরে গিয়ে সেটা ঠিক হয়ে যাবে। যে বাচ্চাটার যার মকর লগ্ন তার ক্ষেত্রে কিভাবে সেটা কাজ করবে? তার তো এসব না, সে ম্যারিড না তার লাভ লাইফ আছে, না তার লাভ লাইফ আছে, সে যথেষ্ট ছোট। হ্যাঁ, এখন ক্লাস 9-10-এর বাচ্চা তুমি ধরো না, তাদের লাভ লাইফ আছে। ধরো তার 4-5 তাদেরকে বছর, বাচ্চাই ধরি না, তারা অ্যাকচুয়ালি বাচ্চা না, তারা দেখা গেল 4-5 বছর, তাদের কি হবে? তাদের সদ্য হাতে খড়ি হয়তো শুরু হয়েছে, তাদের পড়তে বসতে ইচ্ছে করবে না। আচ্ছা, হলো তো, এইভাবে লগ্ন যদি সেম থাকে তখন অনেকটা সেম ইম্প্যাক্ট ফেলে, কিন্তু রাশি, আমি আর একটা জিনিস সবাইকে সাজেস্ট করব, আপনারা অনেকেই রাশিফল দেখে থাকবেন, অনেকের ইউটিউব ভিডিওতে বা ইয়েতে দেখতে পারেন, ওটা খুব ভালো ব্যাপার, কিন্তু আপনারা চেষ্টা করবেন, অনেকে না আমার ক্লায়েন্টরা এসে আমাকে জিজ্ঞাসা করে আমি তো রাশিফল দেখেছি এরকম তো মেলেনি। প্রথম কথা, চেষ্টা করবেন এমন কোনো অ্যাস্ট্রোলজারের দেখার যে অ্যাস্ট্রোলজার যথেষ্ট নামডাক আছে এবং তাকে অনেকে মানে,
এরকম কারোর দেখবেন, সঙ্গে তার উপর বিশ্বাস আপনার আছে এরকম দেখবেন। আর উনি আপনার যে রাশিকে যখন বলছে সেটা তো আপনি দেখবেনই, সঙ্গে আপনি আপনার লগ্ন তো যে ফার্স্ট হাউসে যে রাশিটা বসে থাকে ওটাই অ্যাকচুয়ালি আমি, মানে আচ্ছা। যার যেটা থাকে সে ওটা নিজে। হুম। রাশি তো বৈশিষ্ট্য আমাদের নিজেদের, ঠিক আছে, কিন্তু ফার্স্ট হাউসে যে জডিয়াক সাইন থাকবে সেটাই আমাদের অ্যাসেন্ডেন্ট বা সেটাই আমাদের লগ্ন। তাই আপনারা যখন রাশিফল দেখবেন নিজের, তখন আপনারা নিজের লগ্নতে যে সাইন বসে আছে সেইটারও রাশিফল দেখবেন, আবার আপনার যেটা রাশি সেটারও রাশিফল দেখবেন, কারণ কি দুটোর মিলিত ইম্প্যাক্ট, দুটোর মিলিত প্রভাব একটা মানুষের উপর পড়ে। ওকে, ওকে, অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বললাম, রাশি এবং ঘরের গোচর নিয়ে কথা বললাম। এবার আমি একটা সাবজেক্টে আসছি যেটা নিয়ে আমার প্রচুর কনফিউশন, সেটা হচ্ছে নিউমারোলজি। আগে আমাকে একটা কথা বলো যে অ্যাস্ট্রোলজি অ্যাকিউরেট না নিউমারোলজি অ্যাকিউরেট, দেন আমি তোমার প্রশ্নটা করব। অ্যাকচুয়ালি এটা আমি যখন কোনো ক্লায়েন্ট দেখি সেম কোয়েশ্চেন থাকে কিছু জনের, যে অ্যাস্ট্রোলজি অ্যাকিউরেট নাকি নিউমারোলজি। আমি তখন বলি যে অ্যাকচুয়ালি নিউমারোলজি অ্যাস্ট্রোলজি থেকে এসছে, মানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, ওয়েস্টার্ন কালচারে হুম। অ্যাস্ট্রোলজি দিয়ে নিউমারোলজি এসছে, সংখ্যাবিদ্যা। আচ্ছা। তো এবার দেখা যায় কি সংখ্যাবিদ্যা, অ্যাস্ট্রোলজিও যেরকম আমি বলবো 80 to 90% অ্যাকুরেট, সংখ্যাবিদ্যা 70 to 80% অ্যাকিউরেট। বাট যদি কোনো দিন আপনার মানে সুযোগ থাকে, আপনার কাছে ডেট অফ বার্থ টাইম থাকে, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টই বের করুন, ওখানে একদম প্রপার আপনি সলিউশন রেমিডিজ ওখান থেকেই পেয়ে যাবেন। হুম। অনেকের ক্ষেত্রে কি হয়, টাইমটা থাকে না, হুম। তো তখন তারা সংখ্যাবিদ্যাতে যায়, নিউমোলজিতে যায়, যেটা মেলে, অনেক ক্ষেত্রে মেলে। হুম। এইবারে আমি নিজের পার্সোনাল ক্লায়েন্ট থেকে এটা দেখেছি, কারণ কি এমন অনেকে আছে যারা না খুব অ্যাডভান্সড, হুম। যে আমি না অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনও নেব, নিউমোলজিক্যাল কনসালটেশনও নেব। আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বা নিজের চার্ট বানানো থেকে দেখেছি। আমি দেখা গেল দেখতে পাচ্ছি একজনের চার্টে অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গলের প্রভাব খুব হাই, হুম। আমি নিউমোলজিক্যাল চার্টেও সেম পেয়েছি। তোমাকে যদি আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, তুমি অবাক হয়ে যাবে, নিউমোলজিক্যালি তুমি তোমার পার্টনারের সাথে কম্প্যাটিবিলিটি টেস্ট করতে পারবে। এটা এটা খুব ইন্টারেস্টিং না? কারণ কি কে কতটা এফোর্টস দেবে সম্পর্কে, তোমাদের সম্পর্কটা আদৌ কতদিন কত দূর অবধি যাবে, হুম। সেটা নিউমোলজির থ্রু, এটা আমার কাছে মনে হচ্ছে অ্যাস্ট্রোলজির থেকে বেশি নিউমোলজির থ্রু বলা যেতে পারে। হুম। যদি আমাদের দর্শকরা ইন্টারেস্টেড থাকে তাহলে কোনোদিন এই নিয়ে কথা হবে আবার। যেহেতু নিউমারোলজি নিয়ে কথাটা শুরু হলো, এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, কেন আমার কাছে নিউমারোলজি খুব কনফিউজিং লাগে। আমার ডেট অফ বার্থ আর আমার স্কুল টাইমের যে বেস্ট ফ্রেন্ড তার ডেট অফ বার্থ একদম সেম। ওকে, দেখো নিউমারোলজিতে মূলাঙ্ক এবং ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার তো ডেট অফ বার্থ থেকেই বের করে, ঠিক আছে। মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যেটাকে বলা হয়, মানে তোমার ডেট এবং এন্টায়ার ডেট অফ বার্থ থেকে ওটা বেরোয়। তো আমাদের দুজনের অ্যাকিউরেট সেম, পুরোপুরি সেম, ঠিক আছে। আমাদের দুজনের রোল নাম্বারও পাশাপাশিই ছিল একদম। কিন্তু দেখলাম যে ওর নিজের অ্যাকাডেমিক কমপ্লিট করলো না, অ্যাকাডেমিক স্টাডির পাশাপাশিও হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল। ওকে, দেন তারপর একটা কোর্স করছিল, যেই কোর্সটাও মাঝপথে ছেড়ে দেয়। দেন এখনও ওর বাবার ব্যবসা সামলাচ্ছিল, বাবার ব্যবসা সামলাতে সামলাতে গাড়ি কিনে গাড়ির ব্যবসায় নেমে গেল। ওকে, আমার লাইফটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ওকে, আমি আমার অ্যাকাডেমিক কমপ্লিট করলাম, দেন ইউটিউব করলাম, দেন তারপর নিজের কেরিয়ার, মানে যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটা নিয়ে চাকরি করতে করতে ইউটিউবটা কন্টিনিউ করেছিলাম। ইউটিউবটা দেন একটা স্টেজে পৌঁছানোর পর চাকরিটা ছেড়ে আমি এটার দিকে ফোকাস করলাম। দেন তারপর আমি একটা স্টেবল রিলেশনশিপের দিকে গেলাম। ওকে, তো এক্ষেত্রে তো আমাদের দুজনের নিউমারোলজি ম্যাচ করলো না। হ্যাঁ, করেনি, কেন করেনি সেটা আমি বলছি। তোমাদের দুজনের নাম তো আলাদা, টাইটেল তো আলাদা। মানে তুমি বলতে চাইছো না আমার টাইটেল সেম হলে আমি এই প্রফেশনেই আসতাম না? নাম আর টাইটেল যদি তোমাদের সেম হতো, তোমাদের জীবনও সেমই ওয়েতে অনেকটা যেত। তার কারণ হলো নিউমারোলজি শুধু তোমার ডেট অফ বার্থ নয়,
তোমার নাম, একটা মানুষের নাম বহুত ইম্প্যাক্ট ফেলে। অনেকে যারা নিউমোরোলজি খুব মানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, তারা নাম চেঞ্জ করে দেয় যদি দেখে নামে গন্ডগোল আছে। নাম খুব ইম্প্যাক্ট ফেলে, খুব ইম্প্যাক্ট ফেলে। নেম নিউমোরোলজি যথেষ্ট ইম্প্যাক্টফুল। সঙ্গে তো অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি তুমি দেখো, সেটা তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি তো একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে, সেটা তো আমরা জানি। তুমি যে কথাটা আমাকে বললে, এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যে স্বাভাবিক, ওই একই দিনে তো সবাই জন্মেছে, অনেকেরই টাইম নাই থাকতে পারে। টাইম থাকলে তো অ্যাস্ট্রোলজিক্যালি আমি দেখে দিলাম, হয়েই গেল, সমস্যার সমাধান ওখানে। টাইম নেই, আমাকে নাম ক্যালকুলেট করতে হবে না? নাম ক্যালকুলেট করে দেখতে হবে যে তোমার নামটা তোমার জন্য ঠিকঠাক কি না। নামে যদি কারোর গন্ডগোল থাকে, আমি সত্যি বলছি, সেই ব্যক্তির সারা জীবন ফার্স্ট্রেশনের মধ্যে দিয়েই যাবে। আচ্ছা, ইংলিশে তার যে অ্যালফাবেটসগুলো আসছে, সেগুলোর নিউমোরোলজিক্যালি হিসাব করতে হয়, সেগুলোর এক এক রকমের পয়েন্ট পায়, সেভাবে দিয়ে ক্যালকুলেট করতে হয়। এই অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এগুলো তো আমাদের মানুষের লাইফের প্রেডিকশান দিচ্ছে, এত কিছু করছে। রিসেন্ট টাইমে একটা জিনিস আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে খুব সাবধানে থাকতে হবে, এই টাইমে প্লেন ক্র্যাশ হতে পারে, এই টাইমে ট্রেনে যাতায়াত করা একটু অ্যাভয়েড করবেন, কারণ এই টাইমে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই রকম টাইমে আপনি পাহাড়ের দিকে যাবেন না, কারণ ওরকম জায়গায় কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমাকে একটা কথা বলো, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি দিয়ে কি সত্যিই কোনো দুর্ঘটনা বা কোনো বড় ইভেন্টকে প্রেডিক্ট করা যায়? অ্যাস্ট্রোলজিক্যালি বা নিউমোরোলজিক্যালি কোনো বড় ইভেন্টকে প্রেডিক্ট করা যায়? পার্সোনালি তুমি যদি ধরো, প্রথম কথা, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের সব কথাতে আপনারা কান দেবেন না, এটা আমি বারবার করে বলি। কারণ কি, অনেকটাই স্ক্যাম। ওকে, আপনি নিজে একটা আলাদা বৈশিষ্ট্যের মানুষ, তুমি নিজে একটা আলাদা বৈশিষ্ট্যের মানুষ, আমি নিজে একটা আলাদা বৈশিষ্ট্যের মানুষ। তোমার জন্য যেটা খারাপ, সেটা আমার জন্য ভালো ফল দিতেই পারে। তোমার যে টাইমে পাহাড়ে যাওয়া মানা, সেই টাইমে আমি পাহাড়ে গেলে হয়তো আমি বলছি, আমি দেখা গেল ডায়মন্ড বা খনিজ দ্রব্য পেয়ে গেলাম, হতেই পারে। তো এরকম। তবে হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যালি ইভেন্ট কিন্তু প্রেডিক্ট করা যায়, আমি পার্সোনালি বলছি। এটা কিভাবে, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে থেকে যেটা আমি দেখেছি খুব অ্যাকিউরেটভাবে কাজ করে, সেটা হচ্ছে গিয়ে তোমার বেশি কিছু না, লগ্ন চার্ট আর D9 চার্ট খালি তোমার কাছে থাকতে হবে, আর ট্রানজিট চার্ট, 3টে চার্ট লাগে অ্যাকচুয়ালি। তো যখন অনেকে অনেক ধরনের কনসালটেশন নিতে আসে, তখন দেখা যায় তাদের ইভেন্ট লাইক, ধরো বিয়েটা কবে হবে, বাচ্চা কবে হবে, তোমার কি মনে হয় এগুলো বলা যায়? আসলেই বলা যায়? ক্যালকুলেট করে বলা যায়? আমরা এক্স্যাক্ট ডেট বলতে পারবো না, কিন্তু আমার গণনা যদি ভুল না হয়, তাহলে আমি এক্স্যাক্ট মাস, কোন ইয়ারের কোন মাস, সেটা বলে দিতে পারবো। ঘটনাটা কি হয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যদি কোনো ভালো খবর, ধরো এটা একটুখানি শেখার মতন বিষয় আর কি, আমি কন্টিনিউ করব। ওকে, তো বেসিক্যালি ঘটনাটা হয় যে, ধরো কারোর বিয়ে দেখবো আমি, যে তার বিয়ে হচ্ছে, কবে কবে কি হবে। তার কোয়েশ্চেন যে, দিদি আমার বিয়েটা কবে হবে, বা ম্যাম আমার বিয়েটা কবে হবে। তো আমি কি করব, বা আমার বাচ্চা কখন হলে সুবিধা হয়, বা বাচ্চা হওয়ার মেইন টাইমটা কখন। দেখা গেলো ম্যারিড কাপল, দুজনের চার্ট আমি নেব, দুজনের চার্ট নিলাম। দুজনের চার্ট দেখে আমি দেখব যে ওনাদের 5th হাউসে, 5 নম্বর ঘরে মালিককে, সেই মালিককে খুঁজে আমি নবমাংসা যে চার্টটা, নবাংশ যে চার্ট, যেটাকে বলে D9 চার্ট, ওই মালিককে আমি D9 চার্টে খুঁজে বের করব, ও কোন ঘরে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, হলো। এইবার এই দুটো কাজ আমার কমপ্লিট। এইবারে আমি দেখব, আচ্ছা, খুশির প্ল্যানেট বা খুশি দেবে তোমাকে যে প্ল্যানেট, বা সবসময় তোমাকে গুড নিউজ যে প্ল্যানেট দেবে, তার নাম হচ্ছে কি জুপিটার, গুরুদেব, বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি নবাংশতে ওই 5th হাউস লর্ড যেই ঘরে বসে আছে, যখন সেই ঘর দিয়ে গোচর করবে, তখন ওনারা প্যারেন্টস হওয়ার জন্য এলিজেবল, তখন ওনাদের গুড নিউজ আসবে বেবি নিয়ে। অ্যান্ড এটা অ্যাকিউরেট কাজ করে, বিশাল অ্যাকিউরেট কাজ করে।
যদি ওই রাশি দিয়েও বৃহস্পতি না গোচর করে ওই মুহূর্তে, তো ওই রাশির সঙ্গে ট্রাইন দেখতে হবে। যদি ট্রাইনে গোচর করে, ঠিক আছে, তাহলেও তাই হবে, মানে সেম রেজাল্ট আসবে। এতটা অ্যাকিউরেট কাজ করে। ওকে, ধরো কারোর অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট তুমি দেখে তুমি প্রেডিক্ট করলে, ওকে, বাট সেই মানুষটা তার নিজের লাইফে ডিসিপ্লিনের থ্রুতে এমনভাবে তার লাইফটাকে লিড করলো যে তার চার্ট অনুযায়ী যে প্রেডিকশানগুলো বেরোলো বহু বছর আগে, সেগুলো সবটাই মিথ্যে হয়ে গেল। ইজ ইট পসিবল? কারণ আমার এই প্রশ্নটা করার পেছনে কারণ হচ্ছে আমি এরকমও মানুষ দেখেছি যাদের চার্টে ছিলই না যে তারা এত বেশি কিছু অ্যাচিভ করতে পারবে, তারা এত বড় কোনো জায়গায় পৌঁছতে পারবে, বাট নিজেদের লাইফের ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশনের কারণে তারা সেই জায়গাগুলো ক্র্যাক করতে পেরেছে। সো সেক্ষেত্রে কি ডিসিপ্লিন অ্যাস্ট্রোলজিকে বিট করতে পারে? অবশ্যই পারে। ডিসিপ্লিন অ্যাকচুয়ালি না, অ্যাস্ট্রোলজির তুমি দেখবে যারা সাকসেসফুল হয়েছে বা যাদের তুমি বললে ডিসিপ্লিন হয়েছে, সেই ধরনের ব্যক্তি কোনোদিন তোমাকে এই কথা বলবে না, আমি তো অ্যাস্ট্রোলজি মানি টানি না, আমি তো এটা মানি টানি না। তুমি দেখো অ্যাস্ট্রোলজাররা কি করে। একটা খুব ভালো অ্যাস্ট্রোলজার তোমাকে একটা রাস্তা দেখাবে, রাস্তাটা তোমাকে বলবে তুমি যদি এইরকম করো তোমার এই হতে পারে, এইভাবে এই হতে পারে, যেটা হওয়ার সেটা অল্পের উপর দিয়ে কেটে যেতে পারে এভাবে। তো সেই ব্যক্তি যদি ডেডিকেটেডলি, আর সবার উপরে উপরওয়ালা, সবার উপরেই উপরওয়ালা, ডেইলি প্রে করা, কাউকে ছোট না করা। কিছু জিনিস আমাদের না নেচার দেয় আমাদেরকে, ন্যাচারালি আমাদেরকে অ্যাচিভ করতে হবে। কাউকে ছোট না করা, ইগো দেখিয়ে, নিজের অহংকার না দেখিয়ে জাস্ট চলতে থাকা, ডিসিপ্লিন মেনটেন করতে থাকা। আমি তো অলরেডি জানি যে আমার চার্টে দেখা গেল কাউকে আমি বলছি যে আচ্ছা একটা ভালো মানুষ, বলছি যে আমি দেখা গেল তাকে বললাম যে আপনার তো অ্যাফেয়ার আছে, আমি তো দেখতে পাচ্ছি। আমি জিজ্ঞাসা করছি, দেখা গেল যে উনি বলছে না ম্যাম আমার তো কোনো অ্যাফেয়ার নেই। উনি বলছে দেখা গেল, কিনা আমি বলছি আপনার তো অ্যাফেয়ার হয়ে যাওয়ার কথা, তাহলে এটাকে কাটাতে হবে কিন্তু ওনার অ্যাট্রিবিউটসে এটা জানা যাচ্ছে যে উনি কিন্তু অ্যাফেয়ার করার মানুষ না। এখন কোনো থার্ড পার্সন যদি এসে কিছু করে, আমাদের কিছু করার নেই। এই যে যেমন টুকটাক করা, এই যে ভুলভাল এই যে সমস্ত তুমি দেখলে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওনার কিন্তু নেচার নয়। দেখো কোনো একটা খারাপ কিছু হওয়ার পেছনেও কেউ খারাপ করালো না তার তো কোনো মানে নেই না। কিন্তু একটা মানুষ যদি চায় না যে আমি নিজে ঠিক থাকলে জগৎ ঠিক, এরকম হতে পারে, আমি এগুলো হতে দেবো না, ওই রকম আবার চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই। ডেইলি প্রে করতে থাকো যে হে ভগবান, আমি তো আমার রাস্তাতে ঠিকঠাক আছি, বা যার যেরকম ইষ্ট দেবতা আর কি, আমাকে বাকি পথটা তুমি দেখাও, আর আমাকে তুমি এতটুকু আশীর্বাদ করো আমি যাতে কোনো দিকে এদিক ওদিক খারাপ দিকে যেতে না চলে যাই। তো সব কিছুর উপরে উপরওয়ালা। এরকম কোনো প্ল্যানেট আছে যেগুলো ধরো রেট্রোগেড থাকলে বা কম্বাস্ট হয়ে থাকলে জেমস্টোন ছাড়া কোনো রেমেডির মাধ্যমে সেগুলো ঠিক করা যেতে পারে? এরকম কোনো প্ল্যানেট, তাই তো, এরকম কোনো প্ল্যানেট বলতে আমি সব কিছুর একটা খুব সাধারণ রেমেডি এটুকু দেব। জেমস্টোন ছাড়া বলতে যন্ত্র একটা হয়, যেটাকে আমরা যন্ত্র বলি আর কি, যন্ত্র টুল, সেটা জেমস্টোনেই যাচ্ছে এরকম নয়। একটা হয় রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ খুব এফেক্টিভ, কিন্তু সেটা অরিজিনাল নেপালিয়ান রুদ্রাক্ষ হতে হবে, খুব এফেক্টিভ, খুবই এফেক্টিভ। ঠিক আছে, ধর আমি উদাহরণ দিয়ে বলছি, কারোর স্যাটার্ন মানে শনি আর কি চার্টে, প্রথম কথা শনিকে কর্মকারক বলে, কর্মের দেবতা, সঙ্গে গড অফ পেনও বলে। কারণ কি উনি যেই ঘরেই বসুক সেই ঘর রিলেটেড পেইন তোমাকে সাফার করতে হবে, কম হোক বেশি হোক। তোমার চার্টে শনি ভালো হোক খারাপ হোক সেটাতে যায় আসে না। তুমি শনির 7.5 পাও বা ঢাইয়া পাও বা মহাদশা পাও, তোমাকে অল্প হলেও সাফার করতে হবে। হয়তো তোমার কাছে যেটা অল্প সেটা অনেকের কাছে অনেক বেশি আকার যাচ্ছে, এরকম আপ ডাউন হতে পারে। তো সেক্ষেত্রে তো শনিদেবকে
সন্তুষ্ট করার জন্য সবসময় যে নীলাই পড়তে হবে এরকম মানে নেই। এক হয় কি বলছি, মানে আমি কতগুলো ছোটোখাটো রেমেডি দিচ্ছি। 7মুখী রুদ্রাক্ষ, 14মুখী রুদ্রাক্ষ। 14মুখী যদি মানে যার যেটা পসিবল, 7মুখী রুদ্রাক্ষ পরে নিলে তো খুবই ভালো। তাহলে পরে কি হবে, স্যাটার্নের যে যখন মহাদশা আসে বা কোনো ঢাইয়া বা অন্য কোনো সিচুয়েশান, বা স্যাটার্নের সারা জীবনই দেখা যাচ্ছে খারাপ প্রভাব, তো সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি 7মুখী রুদ্রাক্ষ অরিজিনাল নেপালিয়ান পরে নেয় বা 14মুখী পরে নেয়, স্যাটার্নের প্রভাব অনেক, মানে যে খারাপ প্রভাব অনেক কমে যায়। মানে দেখো, প্রপারলি কাটানো তো পসিবল না। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার করে নিরামিষ খাওয়া, মঙ্গলবার করেও নিরামিষ খাওয়া, তাতে কি তাহলে না ভালো খুব, মানে এটা মেনে চলে, একটা ডিসিপ্লিনে থাকা, যে শনিবার করে নিরামিষ খাওয়া। আর যদি পসিবল হয়, আশেপাশে যদি কোনো শনি মন্দির থাকে বা তুলসী তলা যদি থাকে নিজের বাড়িতে, নিজের উঠোনে, তাহলে সেখানে রোজ ওই কালো তিল, ঠিক আছে, দিয়ে মানে একটু অর্পণ করে, আর ধূপকাঠি, 3টে ধূপকাঠি জ্বালিয়ে, একটুখানি জল ছিটিয়ে, মানে পুজো দেওয়ার মতন করে, বা শনি মন্দিরে গিয়ে, কোনো ওই যে বড় ঠাকুরের যে মন্দির থাকে না, ওখানে গিয়ে দেখা যায় যে মোমবাতি জ্বালিয়ে আসলে বা ধূপকাঠি দেখিয়ে আসলে, ঠিক সেরকম দেখো, সান মানে সূর্য কোনো দিন রেট্রোগেট হয় না, ঠিক আছে, সূর্য রেট্রোগেটও হবে না, কম্বাস্টও হবে না, সূর্য ডেবিলেটেডও হবে না কোনো দিন, কারণ কি সূর্য তো রাজা না। তো এবার সূর্যর যদি কারোর খারাপ থাকে, সান যদি কারোর চার্টে খারাপ থাকে, অনেকের গ্রহণ দোষ থাকে। গ্রহণ দোষ মানে সূর্য রাহু কেতু দ্বারা অ্যাফ্লিক্টেড, ওরকম থাকবেই, অনেকের থাকে, এটা খুব কমন এটা। তো সেক্ষেত্রে তার জন্য যে চুনি পড়তেই হবে এমন কোনো মানে নেই। তার জন্য কি করতে হয়, ডেইলি রোজ ওই ব্যক্তির সকালবেলা উঠতে হবে, সূর্য প্রণাম মন্ত্র জপ করতে হবে, স্নান করে উঠে, আর সূর্যকে জল অর্পণ করতে হবে। সূর্য চার্টে এমন একটা মানে প্ল্যানেটই ধরবো আমি সূর্যকে এখানে, যে এই ধরনের রেমিডিসে ঠিক হয়ে যায়, জাস্ট এইটুকু ছোট ছোট রেমিডিস করলে ঠিক হয়ে যায়। ওকে, আমাকে একটা কথা বলো, আমাদের হিউম্যান লাইফে কত বছর অন্তর অন্তর অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নেওয়া উচিত? কত বছর অন্তর অন্তর? কারণ আমার মনে হয় প্ল্যানেটের পজিশন চেঞ্জ হয় একটা নির্দিষ্ট টাইমের পর গিয়ে, তাই আমি 10 বছর বয়সে যে প্রেডিকশানটা নিয়েছি সেটাই যে আমার 30 বছর বয়সে এসে অ্যাকিউরেট কাজ করবে এমনটা নাও হতে পারে। না, এরকম না, আসলে এটা ঠিক। কারণ কি, এই যে কোয়েশ্চেনটা, এটা আমি অনেক ক্লায়েন্টের দেখেছি যে তাদের ব্যাপারটা থাকে যে তারা 3 মাস আগে দেখা গেছে আমার থেকে কনসালটেশন নিয়েছে। আচ্ছা, আপনি একটু এখন আলাদা করে প্রেডিকশন নিতে হয়, ওটা নেওয়া উচিত। কারণ কি, একটা হয় দেখবে একটা ছোটো বাচ্চা যখন মানে ছোটো বাচ্চা কিন্তু একটা ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, একটা কুষ্ঠি করানো যেটাকে বলে, কুষ্ঠি করালাম ওকে, আমি ওর বাবা মাকে বললাম যে আপনার ছেলের তো এইরকম প্রফেশন আছে, এইরকম এই হবে। এবার একটা প্রফেশনই তো আর ইন্ডিকেট হবে না, ওই সময় তো আমি যা দেখতে পাচ্ছি, দেখা গেল বিএনএন দিয়ে আমি সেটা বললাম। আমি ওর একটা ফিউচার আউটকাম বের করলাম যে এই বয়সে বিয়ে হতে পারে, এই বয়সে বাচ্চা, এই বয়সে এই কেরিয়ার। এইবার তাছাড়াও তো লাইফে অনেক ইভেন্টস থাকে, গ্রহর গোচর তো, মানে গ্রহ তো গোচর নেয় না, প্ল্যানেট তো ট্রানজিট নেয়। তো আমি সাজেস্ট করব প্রত্যেকটা মানুষের 1 মাস বা 1.5 মাস অন্তর নয়, 3 থেকে 4 মাস অন্তর একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নেওয়া উচিত। যদি লাইফ স্মুথ চলে তাহলে, হুইচ ইজ ভেরি নর্মাল, তাহলে ঠিক আছে, ওটা নেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে না 6 মাস আগে অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, আর অনেকের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার থাকে, প্রয়োজনে তার সাথেই কনসাল্ট করে নিন আপনারা, কিন্তু 6 মাস অন্তর একটা প্রেডিকশন নেওয়া উচিত। কারণ কি, যেটা তুমি একদম বললে 10 বছর আগের প্রেডিকশন তোমার, অবশ্যই প্ল্যানেট তোমার ওটা একটা ফিউচার আউটকাম, যে তুমি এই সময়তে এরকম হবে, এই সময়তে তোমার এটা হতে পারে। তাছাড়া কি তোমার লাইফে আর কোনো ইভেন্ট নেই, আর কোনো জব বা আর কোনো মানে জব চেঞ্জ বা অন্য কোনো কাজে ঢুকে যাওয়া, অন্য রকমের কোনো খারাপ কিছু, ভালো কাজ আর কিছু নেই? আছে তো, সেটা হতে পারে কি না, বা তোমার খারাপ কিছু 6 মাস পরে বলছি আছে কি না কারোর, এটা একটা গাইডেন্স নিয়ে নেওয়া, যার বিশ্বাস আছে অ্যাস্ট্রোলজিতে বা যাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, নেওয়া খুব দরকার, এটা উচিত। শুধু যে প্ল্যানেটস ট্রানজিট নেয় তাও নয়, আর একটা বিষয় হচ্ছে কি, এই যেটা তুমি দেখলে গ্রহের মহাদশা, কোনো গ্রহের মহাদশা অনেক বছর চলে, মানে
কেতুর দেখা যাচ্ছে 7 বছর, স্যাটার্নের 19 বছর, হচ্ছে কি এরকমভাবে এক একটা গ্রহের মহাদশা অনেকটা বছর ধরে চলে। শুধু কি মহাদশা চলে না, তার সঙ্গে অন্তর্দশা, প্রতি অন্তর্দশা চেঞ্জ হয় না, তোমার তো নেওয়া উচিত। লাস্ট আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে রাহু অ্যান্ড কেতু রিলেটেড। ওকে, আমি এই জিনিসটা শুনেছি যে এদের নিজস্ব কোনো এফেক্ট হয় না, এরা যেই ঘরে অবস্থান করে বা যেই প্ল্যানেটের ওপর অবস্থান করে সেই প্ল্যানেটের মতনই এফেক্ট দেয় বা সেই এফেক্টটাকে আরও বাড়িয়ে দেয়। এটা আমাকে একটু কারেক্ট করে দাও, জিনিসটা কি? আচ্ছা, রাহু আর কেতুর তুমি বোধহয় বলতে চাইছো কোনো জডিয়াক সাইন বা কিছু এরকম হয়। হ্যাঁ, রাহু আর কেতুর নিজস্ব কোনো জডিয়াক সাইন নেই। রাহু আর কেতু হচ্ছে গিয়ে অর্ধেক মানে কেটে যাওয়া ধরার মানে স্যার না, মানে মাথা আর দেহ তো আলাদা ওদের। তো রাহু আর কেতু না বরাবর পাজল, লাইক এই হাত যদি রাহু হয় এই হাত কেতু, ওদেরকে মিলিয়ে দেওয়ার মতন। রাহু আর কেতুর নিজস্ব কোনো জডিয়াক সাইন হয় না ঠিকই, বাট ওরা কিন্তু কোলর্ড মানে ওরা সেকেন্ড লর্ড, মানে তুমি বলতে পারো রাহু। সাবলর্ড। হ্যাঁ না, অ্যাকচুয়ালি আচ্ছা। কোলর্ড কুম্ভ রাশি। কুম্ভ রাশির মালিক হচ্ছে গিয়ে শনিদেব, তো তার কোলর্ড হচ্ছে গিয়ে রাহু। এবার আমি একটা মানে উদাহরণ দিয়ে দিচ্ছি ঠিক কীরকম। আর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির তো মেন মালিকই তো হচ্ছে কি মঙ্গল, মানে যে লর্ড মঙ্গল, কোলর্ড হচ্ছে কি কেতু। এবার তোমাকে আমি দুটো উদাহরণ দিচ্ছি। শনিদেবের কিন্তু দুটো রাশি আছে, কুম্ভ আর মকর। হ্যাঁ, এইবার মকর রাশিকে বলা হয় ফেমের রাশি। তারা খুব কর্মঠ হবে, তার কারোর যদি লগ্ন মকর হয় তার উপরে আরও বেশি ইম্প্যাক্ট ফেলবে। রাশি হলে তো হয়েই গেল, তাদেরকে শনিদেবের রাশি প্রচণ্ড পরিমাণে কর্ম করাবে, খাটাবে, কিন্তু ফেম দেবে। তুমি যদি সেই ব্যাটেল থেকে হেরে যাও তাহলে তোমার আর ফেম পেতে হবে না, মানে তাহলে শেষ, একটা গেল। কিন্তু কুম্ভ রাশিও কিন্তু শনিদেবের রাশি, কিন্তু কুম্ভ রাশির না একটা কার্স থাকে, অভিশাপ থাকে। আচ্ছা। এটা কিন্তু মকর রাশির নেই। কেন আছে বলো তো? তোমার মনে আছে আমি আগের পডকাস্টে এসে মানে বলেছিলাম স্যাটার্ন রাহু শাপিত দোষ দেয়, শাপিত, তাই না? কুম্ভ রাশির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, কুম্ভ রাশির মানুষেরা নিজেদেরকে বুঝতেই তাদের অনেক যুগ সময় লেগে যায়, তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার ক্রিয়েট হয়। তারা আসলে কেন ক্রিয়েট হয়, তারা না একটা টাইমে খুব মানসিকভাবে পাজলড হয়ে যায় যে, আর ওনাদেরকে অনেক খাটতে হয়। মকর রাশিতে কি বললাম, মকর লগ্ন বা মকর রাশির লোকজনকে শনি কর্ম করাবে 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 কিন্তু দেবে। কুম্ভ রাশির কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি একটা জিনিস সাজেস্ট করব, যাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি তারা খুব সাফার করে কিন্তু, তাই তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই 14মুখী, 7মুখী না পড়ে 14মুখী রুদ্রাক্ষ পড়ুন বা নীলা পড়ুন, আর আপনাদের ডেফিনেটলি স্যুট করবে। অনেকে না নীলা ভয়ে পড়ে না, আপনার যদি কুম্ভ লগ্ন হয় ডেফিনেটলি স্যুট করবে, অ্যান্ড আপনি বেঁচে যাবেন। আপনার জীবনে যত যত প্রবলেম চলছে অনেক ক্ষেত্রে, আমি সত্যি বলছি, তারা অনেক ক্ষেত্রে সাফার কম করবে। এবার আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, যেটাকে আমরা ইংলিশে স্করপিও বলে জানি। মঙ্গলের আর একটা রাশি আছে মেষ, কর্মঠ রাশি। এখনই মানে মেষ রাশি হচ্ছে কি এখনই করব, যা করব চল, এখানে যাবো ওখানে যাবো, অ্যাগ্রেশন, সাকসেস হওয়ার রাশি, ফার্স্ট রাশি। কিন্তু মঙ্গলের সেকেন্ড রাশি তো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিকে কিসের রাশি বলে জানো? কার্স, অভিশাপের রাশি বলে। ঠিক তেমনই 8 নাম্বার ঘর কুণ্ডলিতে, ওটাকেও কার্সের ঘর বলে। ওটা কিন্তু বৃশ্চিক রাশির অরিজিনাল ঘর, একদম নিজের ঘর। কেন বলে? তার সঙ্গে কেতু আছে না, তো রাহু কেতু যেখানেই বসলো, তো এটা কি বৃশ্চিক লগ্ন যাদের, বৃশ্চিক রাশি যাদের, একই মানে বৃশ্চিক লগ্ন হলে তো আরও বেশি অ্যাপ্লিকেবল, আমি তো তাই বলবো। কারণ কি রাশির থেকে না লগ্নে বেশি ইম্প্যাক্ট ফেলে। টু বি অনেস্ট, আমি এটা সত্যি কথা বলছি, এটা অনেকে বলবে কি বলবে না আমি জানি না। রাশি তো জডিয়াক সাইন বৈশিষ্ট্য নির্ণয় করছে, কিন্তু তোমার লগ্নে যা আছে, তোমার লগ্ন মানে তুমি নিজে, আর তোমার রাশি তোমার বৈশিষ্ট্য, ঠিক আছে? লগ্নের ইম্প্যাক্ট বেশি পড়ে। তো এবার কি হলো, যেটা বৃশ্চিক রাশি তো মঙ্গলের সেকেন্ড রাশি না, কিন্তু ওটার কোলর্ড তো কেতু হয়ে গেল না। এইবার যারা বৃশ্চিক রাশি তাদের জন্য আমি কি রেমেডি দেবো, বা বৃশ্চিক লগ্ন যারা, আপনারা চেষ্টা করবেন হিডেন কোনো মিস্ট্রিয়াস কিছু পড়া
এই ধরনের কোনো বই পড়া। বেশিরভাগ বৃশ্চিক রাশির লোকজনের অ্যাস্ট্রোলজিতে খুব ইন্টারেস্টেড, মানে তারা থাকে। কারণ কি, বৃশ্চিক রাশি ডেপথে, গভীরে, যে একটা গান আছে না, গভীরে যাও, গভীরে যাও, অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির জন্য একদম সুইটেবল একটা সং। বিকজ আর কারোর যদি বৃশ্চিক রাশি আর লগ্ন হয়, তাদের মতন মিস্টিরিয়াস পারসন, তারা কিন্তু লাইফে অনেক ট্রান্সফর্ম হয়। তারা দেখা যায় যে যারা বড় হয়েছে না, তারা অনেক পেইন, সাফার হয়ে বড় হয়, সাফার নিয়ে বড় হয়, অ্যান্ড তারা চেঞ্জ হয়। তারা 5-6 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, তারা ট্রান্সফর্ম হয়। অ্যান্ড এই ধরনের মানুষের জন্য একটাই রেমেডি, এটা খুব, মানে আমি যেমন আগের ক্ষেত্রে সাজেস্ট করলাম যে একটা রুদ্রাক্ষ বা আমি এনাদেরকে সাজেস্ট করবো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখা স্টার্ট করে দিন যদি অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট থাকে। যদি অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট না থাকে, তাহলে মিস্টেরিয়াস বুকস পড়া স্টার্ট করে দিন। এগুলোই রেমেডি। জেমস্টোন দিয়ে সব কিছু ঠিক হয় না। আর যদি পসিবল হয়, সিআইডি দেখুন। মিস্টেরিয়াস জিনিস করতে হবে। আর আমি নিজের থেকে এটা দেখেছি যে এই ধরনের ব্যক্তিদের প্রথম দিকে দেখা যায় অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাকচুয়ালি মিস্টেরিয়াস একটা সায়েন্স, অকাল সায়েন্স, বা ভূত প্রেত, এগুলোতে যদি কারোর কখনো ইন্টারেস্টেড নাও থেকে থাকে কেউ, পরে গিয়ে একটা টাইমে তারা হয়ে যায়, তাদেরকে করে দেয়, মানে তাদের এটা আছে, এটা তারা হয়ে যাবে নিজেরা। থ্যাংক ইউ, অনেক প্রশ্নের উত্তর পেলাম, একটা অন্য ধরনের ঘটনা শুনলাম, তার সাথে সাথে যেই কোয়েশ্চেনগুলো আমার মনের মধ্যে ছিল আমি সেগুলো ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম। অন্য ধরনের একটা পডকাস্ট আজকে হলো তোমার সাথে, সেকেন্ড এপিসোড। প্রথম এপিসোডটা প্রায় 70,000-এর কাছাকাছি মানুষ দেখেছেন। আশা করছি এই এপিসোডটা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে। আমি সেকেন্ড টাইম এখানে আসতে পেরেছি, আই এম ভেরি গ্ল্যাড। অ্যান্ড আমি চাইবো আবার থার্ড টাইম, ফোর্থ টাইম, এরকম অনেকবার যাতে আমি তোমার এখানে আসতে পারি। তার জন্য ভালো ভালো ঘটনার সামনাসামনি এনকাউন্টার হতে হবে। কারণ গল্প বলার শ্রোতারা সবার আগে প্রেফার করে গল্প, ঘটনা। অবশ্যই। আমি তো এর জন্যই যখন শুনলাম, তখন আমি ভয় তো পেয়েছিলাম, কিন্তু আমার মাথাতে ছিল যে এটা অরিত্রদার সাথে শেয়ার করতে হবে। যদি দর্শক এটাতে খুব, আমি জানি না যে আসলে অনেকে না এমন হয় যে অনেকে ভয় পাই না, অনেকে ভয়, মানে তাদের ক্ষেত্রে ভয়টা এমন হয় যে আরে ধুর, এটা কি ভয়ের। কিন্তু আমার কাছে, আমি যদি বলি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে বলছি আর কি, এই ঘটনাটা আমার কাছে ভীষণ ভয়ের ফার্স্ট টাইম। হয়তো এরপরে যদি কোনো দিন, জানি না, যদি কোনো দিন আবার এক্সপিরিয়েন্স করি, তাহলে হয়তো এটা অতটা আমার ভয় লাগবে না। তো তারা খুব এক্সপিরিয়েন্সড হয় ভয়ের ক্ষেত্রে, যে তারা অলরেডি অনেক ভয় পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ আলিশা, ভীষণ ভালো লাগলো। পার্সোনালি আমার ভীষণ ভালো লাগলো, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে অনেকটা কনফিউশন আমার ক্লিয়ার হয়েছে। আর এটা এমন একটা সাবজেক্ট যেই টপিকের ওপর কোয়েশ্চেনের তো শেষ নেই, তাই জানারও শেষ নেই। ইন ফিউচারে আবার যখন আমরা বসবো, আরও নতুন নতুন জিনিস হয়তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংকস ফর কামিং হিয়ার। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ, সেম টু ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।